হাই, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আজকের গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে। এই ক্লাসটিতে কি করব সেটা সম্পর্কে আমি উপরে বোর্ডে লিখে দিয়েছি। আপনাদের কাজ হবে এই ক্লাসের জন্য সবাই শুরু থেকে যুক্ত হয়ে যাওয়া। আর যারা সরাসরি লাইভে আছেন তারা তো থাকছেনই, যারা পরবর্তীতে ক্লাসটি দেখছেন তাদেরকে বলবো আমি মূল আলোচনায় ঢুকবো হচ্ছে একদম রাইট আর 5 মিনিট পর, অর্থাৎ তাহলে আপনারা পরে যখন ক্লাস দেখবেন 5 মিনিট স্কিপ করে ক্লাস দেখা শুরু করবেন। এই 5 মিনিট হচ্ছে আমরা সবাই একটু যুক্ত হয়ে নিচ্ছি, এই জন্য একটু আগে আসা। ঠিক আছে, আমাদের ক্লাস শুরু হবে এক্সাক্ট আর 5 মিনিট পর, অর্থাৎ এখন সময় অনুযায়ী 3:30টার সময়। এখন আমরা কথা বলছি 3:25 বাজে। তো দেখি আপনারা কে কে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, আমি জাস্ট তাদের সাথে একটু কমিউনিকেশন করার চেষ্টা করছি। আমি আগেই বলেছি আমরা ক্লাস শুরু করব একদম রাইট 3:30টার সময়, অর্থাৎ এখন থেকে আর 2-3 মিনিট আছে। আপনারা একটু ক্লাসে যুক্ত হয়ে যান, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করার চেষ্টা করেন। আজকে কিন্তু একদম কি বলবো, এত ইম্পর্টেন্ট একটা ক্লাস। আপনার এতদিন যা পড়েছেন সবকিছু পড়ে আপনি মনে রাখতে পারেন না, কষ্ট হয়। এজন্য আজকে কিন্তু একটা সাজেশন দিব, আর এই সাজেশন বেসিক যদি আপনি পড়েন তাহলে আপনার পুরো পার্টস অফ স্পিচ অধ্যায়টা অনেক সহজ হয়ে যাবে এবং কম হয়ে আসবে। সো মূলত আজকে সাজেশনের ক্লাস নেব। দেখি আপনারা কারা কারা ক্লাসে যুক্ত হচ্ছেন। ফারিয়া রহমান রুম্পা যুক্ত হয়েছেন। নেফ্রন নার্সিং কোচিং এর কর্তৃপক্ষ আছে আমাদের সাথে। ওয়ালাইকুম সালাম। আপনাদের কাজ হবে আরো বেশি বেশি করে ক্লাসে মেম্বার সংরক্ষণ করার জন্য। আর 3 মিনিট সময় পাবেন, 3 মিনিট পর ক্লাস শুরু করব। আপনারা একটু যুক্ত হতে থাকেন। হ্যাঁ, আর কে কোথা থেকে আছেন, নতুন কেউ থাকলে আমাকে জানাবেন। কে কোথা থেকে ক্লাস দেখছেন একটু জানাতে কৃপাবোধ করবেন না। ততক্ষণে আমি একটু আর্ট করে আসি। আর কেউ যুক্ত হয়েছেন? এরপরে আছেন হচ্ছে আরজিনা আফসানা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? আমি একটু আপনাদের সাথে পুরো ক্লাসটা থাকবো হচ্ছে মোটামুটি 1 ঘন্টার মতো। শুরু করবো আর 2 মিনিট পর। সবাই একটু ক্লাসটা শেয়ার করেন। ফারিয়া, আরজিনা, কোচিং কর্তৃপক্ষ সবাই। আজকে আমরা পুরো পার্টস অফ স্পিচ অধ্যায়ের উপরে এমন ভাবে বিশ্লেষণ করে একটা সাজেশনমূলক পড়াশোনা দিব, এই সাজেশনকে কেন্দ্র করে কিন্তু আপনার পুরো পড়াশোনাটাই ঘুরবে। অর্থাৎ সাজেশন খুব জরুরি এই কারণেই যে আমরা সব পড়ে মনে রাখতে পারি না, এজন্য মনে রাখার স্বার্থে হলো আজকের এই সাজেশনটা সবাইকে নিতে হবে। দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমি শুরু করব ক্লাস আর 2 মিনিট পরেই। আরজিনা ভালো আছেন না? কে আছেন এখানে যে আমার সাথে সরাসরি ক্লাস করেছেন? স্মার্ট জয় আছেন? ওকে, জি স্যার ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাই। পড়াশোনা কি করতে পারতেছেন আপনারা? অনেক দিন ধরে বসে আছেন তাই না? স্যার আয়োজনে মির্জা, আচ্ছা ওকে। ভালো আছি। মিস্টার আলামিন কেমন আছেন? সবাই একটু যুক্ত হতে থাকেন, আমি ক্লাস শুরু করব আর 1 মিনিট পরে জাস্ট।
নেফ্রন নার্সিং কোচিং বলেছেন ধন্যবাদ মির্জা নার্সিং কলেজকে এমন ক্লাস আয়োজনের জন্য। আসলে আমিও ধন্যবাদ দিতে চাই, কারণ এমন একটি ক্লাস স্টুডেন্টের খুব প্রয়োজন। কারণ এই ক্লাসটির মাধ্যমে স্টুডেন্ট আজকে যেভাবে দেখতে পাবে যে পুরো পার্টস অফ স্পিচ অধ্যায় থেকে কিভাবে শর্ট করে আমরা কোন কোন মূল জিনিসগুলো পড়তে পারি, গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়তে পারি। সো এই রকম জিনিসগুলো কিন্তু সবারই জানা দরকার। তো আজকের ক্লাসের আয়োজনে আছেন হচ্ছে মির্জা নার্সিং কলেজ। তো মির্জা নার্সিং কলেজকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি। তারপর আমরা ক্লাস শুরু করব হচ্ছে, আর কয়েক মিনিট আছে, 5 মিনিটের কথা বলছিলাম, আর 1 মিনিট আছে। হ্যাঁ, এতক্ষণে যারা যুক্ত হয়েছেন সবাইকে বলছি আর 1 মিনিট পর আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু হয়ে গেলে আর শেয়ারের কথা বলবো না ভাই, যেহেতু সবারই প্রয়োজন। এই জন্য আমি বলছি যে স্টার্টিং এ আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন, আপনাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার বাটনে ক্লিক করে একটু মেসেঞ্জার ইনবক্স করে দেন। আর 1 মিনিট পর ক্লাস শুরু করব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। উল্লেখ্য, যাদের কাছে যার যে বই আছে সম্ভব হলে বইটা সামনে নিয়ে ক্লাস করতে আসবেন। আমি যেহেতু সাজেশন দিব, ইংলিশ বিভিন্ন অধ্যায়ের নাম বলবো, আপনারা ক্লাসের শুরুতেই যেটা বলবেন লিখতে হবে, একটা খাতা নিতে হবে, লিখে রাখবেন। আর ভিডিও ক্লাস বারবার দেখা সম্ভব নাও হতে পারে, এই জন্য আপনারা লিখে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, দেখে এই পর্যন্ত কারা কারা ছিলেন? শামীম আক্তার, নাসিমা, অ্যাঞ্জেল, রেশমি, মোসাম্মদ, রিমা খাতুন, তানভীর, শিরিন, শারমি, অভিমানী বালিকা, আলামিন, ভালো আছি স্যার, স্মার্ট জয়। আচ্ছা, তারপর রেজাউল করিম, আরজিনা, আফসানা, ফারিয়া, অনেকেই অনেকেই অনেকেই। আমাদের সময় হয়ে গেছে, আমরা ক্লাসে ঢুকতে পারি। তো যারা সালাম দিয়েছেন সবাই উদ্দেশ্যে একসাথেই সালাম নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস ইংলিশ ক্লাস 1। আজকে আমরা আলোচনা করব সাজেশন অন পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচের যতগুলো অধ্যায় আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এর সাথে যোগ হবে ডিটারমিনার। এই সবগুলো অধ্যায়ের উপরে আমি একটা শর্ট সাজেশন বিল্ড আপ করে দিব আপনাদের, এবং মাঝে মধ্যে কিছু জিনিস পড়াবো এবং আপনাদেরকে প্রশ্ন উত্তর করব। আজকের ক্লাসটি আয়োজনে ছিলেন মির্জা নার্সিং কলেজ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে মির্জা নার্সিং কলেজকে, কলেজ কর্তৃপক্ষকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সবার সাথে যেটুকু নির্দেশনা নিয়ে শুরু করতে চাচ্ছি, সবাই চেষ্টা করবেন একটু খাতা কলম নিয়ে শুরু করতে। যেহেতু আমি সাজেশন দিব, খাতা কলমে সেটা একটু লিখে রাখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি ইংলিশ বই যে যেটা পড়েন সেটাও সামনে রাখতে পারেন। আমি যে অধ্যায়টা যখন যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে। আর আজকের ক্লাসে আমরা থাকবো হচ্ছে মোটামুটি 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময় আমার সাথে চ্যালেঞ্জ দিয়ে কারা কারা আছেন আপনারা কমেন্টে লিখতে থাকেন, আমি আলোচনা শুরু করছি। প্রথমেই আমি দেখব হচ্ছে আমরা নাউন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো পড়তে পারি। সো সবাই একটু লিখে নেবেন, নাউন অধ্যায় থেকে আমরা কি কি পড়ব। চ্যাপ্টার নাউন থেকে আমরা পড়ব প্রথমেই যেটা, সেটি পড়ব হচ্ছে নাউনের প্রকারভেদ। আমি কিন্তু বলে দিচ্ছি সাজেশনমূলক ক্লাস, আমি সাজেশন দিব অনেক, অল্প অল্প জিনিস মাঝে মধ্যে একটু টাচ দিব। নাউনের প্রকারভেদ পড়ব। 2 নাম্বার পড়ব হচ্ছে প্রপার নাউনের ব্যবহার। প্রপার নাউনের ব্যবহার, এটা আপনাদেরকে পড়তে হবে, আমি কিন্তু সাজেশন দিচ্ছি, মাঝে মধ্যে আমি কিছু পড়াবো। কালেকটিভ নাউনের ব্যবহার লিখবেন, যারা লিখছেন তারা লিখবেন কালেকটিভ নাউনের ব্যবহার। নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড কি এবং এই সম্পর্কে পড়ব। মানে পড়তে হবে আপনাদের, আমি জাস্ট সাজেশন করে দিচ্ছি। এরপরে লাস্টে যেটা পড়তে পারেন সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন সম্পর্কে। আনকাউন্টেবল নাউন এর উদাহরণ। এরপর এখান থেকে আরেকটা টপিক পড়বেন, সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। এই যে কয়েকটা টপিক লিখলাম, 1 2 3 4 5 6, নাউন অধ্যায় থেকে মোটামুটি এই কয়টা পড়তে পারলে আপনার জন্য নাউনের
বেস সহ যে জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো ক্লিয়ার হবে। আমি আরো একটা জিনিস একটু পড়তে হবে এখানে। আচ্ছা, লাস্টেরটা লিখেছি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, দেখতে পাচ্ছেন আপনারা? লাস্টেরটা লিখেছি আইডেন্টিফিকেশন অফ নাউন, আমি আবার উপরে লিখছি কারণ দেখা যাচ্ছিল না। 6 নম্বর আইডেন্টিফিকেশন অফ নাউন। 7 নম্বর পড়বেন হচ্ছে আপনারা প্লুরাল কমন নাউন। ব্যাস, এই 7টা বিষয় আপনাদেরকে পুরোটা যদি কভার করতে পারেন নাউন অধ্যায় থেকে আর কিছু লাগবে না। আমি এখন এখান থেকে ছোট ছোট করে কয়েকটা বিষয় বুঝাবো, তারপর যাব হচ্ছে পরের অধ্যায়ের সাজেশনে। তো আপনাদের লেখা শেষ হয়ে গেছে? লেখা শেষ হলে আমি একটা উদাহরণ অ্যাপ্লাই করব। লেখা কমপ্লিট? আশা করছি কমপ্লিট। আমি কিন্তু পুরো ক্লাস নিতে আসিনি, আমি সাজেশন মূলক ক্লাস নিতে আসছি। সো এইটা মাথায় নিয়ে সাজেশন দিচ্ছি, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এগুলো আপনি বই থেকে যেভাবে হোক পড়বেন, আমি কিছু কিছু জায়গাতে টাচ দিব। লেখা হয়ে গেলে আমি উদাহরণ দিব। এখন আমি আপনাদেরকে একটা একটা করে একটু ক্লিয়ার করি। যেমন প্রথমে বলছি নাউনের প্রকারভেদ। এখান থেকে কি করবেন? নাউনের প্রকারভেদ মানে আমরা জানি নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার। কি কি? অ্যাবস্ট্রাক্ট এবং কংক্রিট। ভালো করে একটু শুনে নেন কি জিনিসগুলো পড়বেন। অ্যাবস্ট্রাক্ট এবং কংক্রিট। আবার নাউন প্রধানত দুই প্রকার হলেও সব মিলিয়ে 5 প্রকার। কি কি? কমন, কালেকটিভ, প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এই যে 5 প্রকার, এই প্রকারভেদগুলো আপনাকে জাস্ট খালি নামগুলো মুখস্থ করতে হবে কয় প্রকার। আর গণনার ভিত্তিতে 2 প্রকার। কি কি? কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তাহলে আপনি এটা এখান থেকে পড়বেন। প্রপার নাউনের ব্যবহার। প্রপার নাউনের ব্যবহার কি পড়বেন? প্রপার নাউনের সাথে আমরা জানি আর্টিকেলের ইউজেস হয়। আর্টিকেলের ইউজেসটা আপনি প্রপার নাউনের সাথে পড়বেন, কখন দি বসে, কখন এ বসে, কখন এন বসে। হ্যাঁ, প্রপার নাউনের সাথে কখন কোনটা। মূলত প্রপার নাউনের সাথে সবসময় দি হয়, আর অন্যান্য নাউনের সাথে এ এন হয়। তবে আমি প্রপার নাউনের ব্যবহার বলতে যেটুকু বোঝাতে চাচ্ছি, প্রপার নাউন সবসময় হয় সিঙ্গুলার। প্রপার নাউন সবসময় সিঙ্গুলার। এই জন্য প্রপার নাউন দিয়ে কোনো সাবজেক্ট থাকলে ভার্ব ব্যবহার করবেন সিঙ্গুলার। আমি জাস্ট কিছু প্রপার নাউন আছে, আমি আপনাদেরকে একটু একটা উদাহরণ দিচ্ছি কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো। দ্য ইউনাইটেড States of America is oblique are very powerful. দেখা যাচ্ছে কি সবকিছু ক্লিয়ার? The United States of America is oblique are very powerful. দেখেন এখানে ইউনাইটেড স্টেটস যদিও এস আছে, তারপরেও কিন্তু এটা প্রপার নাউন। এটা প্রপার নাউন কেন? কারণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলতে আমরা একটা দেশকেই বুঝি। সো পরীক্ষার হলে আপনাকে এরকম কিছু ব্যতিক্রম প্রপার নাউন দিবে যেগুলো এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার। সো সেই প্রপার নাউনগুলোর পরে ভার্ব হবে সিঙ্গুলার। উত্তর কি করবেন বলেন? ইজ। উত্তর করেছেন কেউ? উত্তর করবেন ইজ। সো এইভাবে আপনাকে প্রপার নাউনের ইউজেসটা দিতে পারেন। মুছে দিলাম। হ্যাঁ, আমি কিছুক্ষণ পর আপনাদের প্রশ্ন করব, প্রশ্ন যে করব না তা না। এরপরে আসবো হচ্ছে কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন থেকে কি পড়বেন? আরেকটা বিষয়, কালেকটিভ নাউন আর হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউন আর নাউন অফ মাল্টিটিউড এই দুইটা থেকে মোটামুটি একসাথেই বলা যায় যে প্রশ্ন হবে কিভাবে সেটা বলছি। আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা যারা কমেন্ট করছেন কমেন্টগুলো একটু দ্রুত করবেন। আমি পড়বো, মাঝে মধ্যে পড়বো না যে তা না, পড়বো। আচ্ছা, একটা উদাহরণ সলভ করতে থাকেন। The family has divided into 2 parts for its oblique their own opinion. আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণটা আপনাদেরকে উত্তর করতে হবে। এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, আর এখানে ইটস হবে না দেয়ার হবে।
ইটস হবে না, দেয়ার হবে। কোশ্চেন 1 সবাই একটু উত্তর করেন, দেখি কারা কারা আছেন আমার সাথে। অ্যাক্টিভ থাকতে হবে। আমি কিন্তু পুরো ক্লাসে আজকে সম্পূর্ণ পার্টস অফ স্পিচের উপরে সাজেশন দিব। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করতে হবে। শিখা ভালো আছি, আপনি কেমন আছেন? সুবর্ণা আখি ভালো আছি আপু। কেমন আছেন স্যার? রুমানা আমি ভালো আছি। আনসার করেন। প্রথম এই কোশ্চেনটা একটু উত্তর করতে হবে। আমি নাউন অধ্যায়ের সাজেশনে বেশ কিছু জিনিস দেখাচ্ছি, সেগুলো আপনাদেরকে একটু শিখে নিতে হবে। কি পড়বেন, মানে পড়া তো অনেক আছে, কিন্তু সব কি পড়ে মনে রাখা যায় বলেন? এই জন্য আমাদেরকে একটু সাজেশন প্রয়োজন ছিল। তবে সৌভাগ্য হলো যে মির্জা নার্সিং কলেজের আয়োজনে এই সাজেশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। কোশ্চেন 1 এর উত্তরটা আপনারা অনেকে করতে পেরেছেন কিনা জানি না। আপনাদের কমেন্ট আমার এখানে আসছে না কেন? ওকে, হ্যাঁ ইটস হবে, হ্যাজ হবে এবং ইটস হবে, তাই না? হ্যাজ হবে এবং ইটস হবে একজন বলেছেন। হইল না যে ভাই, উত্তরটা একটু চেঞ্জ হয়ে গেল, খেয়াল করেন। পরীক্ষার হলে এটাই আসবে, এখানে হবে হ্যাভ, এখানে হবে দেয়ার। হ্যাজ হচ্ছে না এবং ইটস হচ্ছে না। নিয়মটা শুনি তাহলে। নিয়মটা হচ্ছে এই যে ফ্যামিলির মতো যত কালেকটিভ নাউন আছে, আপনারা কালেকটিভ নাউনের ব্যবহার করবেন। আমি কিন্তু বলেছি কালেকটিভ নাউনের ব্যবহার করতে হবে। কালেকটিভ নাউন কংগ্রেস, কর্পোরেশন, গভর্নমেন্ট, অর্গানাইজেশন, আর্মি, ফার্ম, জুরি, টিম, ক্রাউড, ক্লাস, গ্রুপ, ফ্যামিলি, কমিটি, কোম্পানি, কাউন্সিল, বোর্ড, গ্যাং, এই যে যত কালেকটিভ নাউন আছে, এগুলো সাধারণভাবে যদি সমষ্টি অবস্থায় থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসাবে তাকে বলবো হচ্ছে সিঙ্গুলার। কিন্তু এই যে ফ্যামিলি একটা নাউন, এটা সমষ্টি অবস্থায় থাকলে সিঙ্গুলার, তাহলে কালেকটিভ নাউন যদি সমষ্টি থাকে তাহলে সিঙ্গুলার, আর যদি বিভক্ত বোঝায় তাহলে সেটাকে আমরা ধরবো হচ্ছে প্লুরাল। এই বাক্যে দেখেন ফ্যামিলি হ্যাভ অবলিক হ্যাজ ডিভাইডেড, মানে কি এরা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। সো ডিভাইডেড হয়ে গেলে এখানে উত্তর করতে হবে কি? হ্যাভ, কারণ তারা এখন আর এক জায়গায় নেই, সেপারেট হয়ে গেছে। সেপারেট মানে কি? প্লুরাল হয়ে গেছে। সো প্লুরাল মানে ভার্ব ইউজ করতে হবে প্লুরাল। এই যে কালেকটিভ নাউনের বিভাজন বা বিভক্ত, এই বিভাজন বা বিভক্তকে বলা হয় হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড, এটাও আপনারা পড়বেন। নাউন অফ মাল্টিটিউড যারা এক্সপার্ট সায়েন্স ইংলিশ পড়েন সেখানে সুন্দরভাবে দেওয়া আছে, সেটাও পড়তে পারেন, যে কোনো বই থেকে পাবেন আপনি। নাউন অফ মাল্টিটিউড অনুযায়ী এখানে যেহেতু নাউনটা ভেঙে গেছে, আলাদা হয়েছে, এই জন্য প্লুরাল অর্থে হ্যাভ, আর এখানে যেহেতু প্লুরাল বোঝাচ্ছে এই জন্য এখানে পসেসিভ হয়ে গেছে প্লুরাল হিসাবে ডেয়ার। কিন্তু যদি এই বাক্যে ডিভাইডেড না থেকে অন্য কোনো সিম্পল ভাষা থাকতো, যে ফ্যামিলি একসাথে গেট টুগেদার করছে, ফ্যামিলি একসাথে দাওয়াত খেতে গেছে, তখন কিন্তু ফ্যামিলিটা কি হতো? সিঙ্গুলার হতো, আর তখন সেখানে ভার্ব হতো হ্যাজ এবং পসেসিভ হতো ইটস। বুঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন। দেখি কে কে উত্তর করেছিলেন। উত্তর করেছিলেন হচ্ছে ফারদিন। ফারদিন, আপনারা কিন্তু মাঝে মধ্যে ক্লাসটা শেয়ারও করবেন। ফারদিন, রোজা, নেফ্রন নার্সিং আছে আমাদের সাথে। নেফ্রন নার্সিং কোচিং আছে, আয়োজকের অন্যতম কোঅর্ডিনেটর বলবো। ঠিক আছে, তাহলে আমি এই উদাহরণটা আপনারা বুঝতে পেরেছেন কি? আশা করি বুঝতে পেরেছেন, মুছে দিলাম। হ্যাঁ, তাহলে কালেকটিভ নাউন পড়বেন এবং নাউন অফ মাল্টিটিউড পড়বেন। এরপরে আনকাউন্টেবল নাউন থেকে কি পড়বেন? আনকাউন্টেবল নাউন থেকে যেটি পড়তে হবে, দেখবেন আনকাউন্টেবল নাউন অনেক আছে, যে নাউনগুলো যেমন সুগার, ফার্নিচার, মানি, হ্যাঁ, এরপরে আছে আপনার ওয়াটার, ইঙ্ক, বিউটি। এই যে আনকাউন্টেবল নাউনগুলো আছে, এই নাউনগুলোর সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না, এদেরকে প্লুরাল করা যায় না, এরা সাবজেক্ট হলে সিঙ্গুলার হয়। এই জাতীয় যে উদাহরণগুলো আপনি পাবেন বইয়ের মধ্যে, সেই উদাহরণগুলো বেশি করে পড়ে ফেলবেন। তাহলে আনকাউন্টেবল নাউনের উদাহরণগুলো আপনাকে পড়তে হবে বলছি। এরপরে আরো কয়েকটা লিখেছিলাম, সেটি হচ্ছে প্লুরাল নাউনের ব্যবহার বলেছিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু করবেন, প্রশ্ন করতে দ্বিধা করবেন না। নাউনের অধ্যায় থেকে এরপরে বলছিলাম প্লুরাল নাউন সম্পর্কে পড়বো, তো আপনাদেরকে একটু উত্তর করতে হবে। একটা প্রশ্ন দিচ্ছি, পরের কোশ্চেন 2। আগে প্রশ্ন সলভ করার চেষ্টা করেন, পরে আমি আনসার করে দিব, সমস্যা নাই। The rich is oblique are not always happy। এখানে কি হবে? পরীক্ষার হলে আপনাকে এখানে অপশন দিল is হবে না আর হবে। The rich is oblique are not always happy। কোশ্চেন 2 উত্তর করেন তো, কোশ্চেন 2 কি হবে বলেন?
আমরা এই মুহূর্তে যারা ক্লাসে আছি একটু ক্লাসটা শেয়ার করে দিব, সাজেশনমূলক ক্লাস। আজকে কিন্তু দুর্দান্ত একটা সাজেশন নিব পুরো পার্টস অফ স্পিচ অধ্যায়ের উপরে। কোশ্চেন 2 কি হবে आंसर? আপনাদের উত্তর দেখতে চাই, দেখি কে সবার আগে आंसर করছেন। দোলা সরকার আগে উত্তর করেছিলেন, তারপর হচ্ছে রোমানা ইসলাম, ফারদিন, মেহরুন ইসলাম। ইজ আগেরটা না এটা নাম্বার এখানে যে নম্বরিং করি এটা হচ্ছে কোশ্চেন 2, নম্বরিং অনুযায়ী দিবেন, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো। কোশ্চেন 2 কি হবে উত্তর? সুলতানা উত্তর করেছেন আর 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 আর। বাহ, আপনারা তো ভেরি ব্রিলিয়ান্ট। এই নিয়মটাই পড়তে বলছিলাম, সেটি হচ্ছে নিয়মটা হলো দি প্লাস অ্যাডজেটিভ, দি প্লাস অ্যাডজেটিভ। এই যে অ্যাডজেটিভ এখানে রিচ, তখন এই দি প্লাস অ্যাডজেটিভ পুরোটা মিলে আর অ্যাডজেটিভ হয় না, এটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন, যেহেতু প্লুরাল এই জন্য ভার্ব হবে প্লুরাল, ইজ হবে না। এখানে রিচ কিন্তু একা অ্যাডজেটিভ, বাট দি দিলে সেটা দা রিচ মানে তখন ধনীরা, ধনী ব্যক্তিরা প্লুরাল সেন্স দিবে। একইভাবে দা রিচ, দা পোর, গরিবেরা, দা ব্রেভ, সাহসীরা, দা অনেস্ট, সৎ ব্যক্তিরা। এইভাবে ব্যক্তির কোয়ালিটি সম্পন্ন অ্যাডজেটিভের পূর্বে, ব্যক্তির কোয়ালিটি বাচক অ্যাডজেটিভের সামনে দি বসালে ওই পুরো অংশ দ্বারা সকল ব্যক্তিকে বোঝায়, ওই শ্রেণীর ব্যক্তিকে বোঝায়। যেমন অনেস্ট একটা ব্যক্তির কোয়ালিটি, আপনি বলেন দা অনেস্ট, তখন বোঝাবে সৎ ব্যক্তিরা। সো ওই শ্রেণীর সকল ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন প্লুরাল নাউন হয়ে যায়, তখন ভার্ব হবে প্লুরাল। এই নিয়ম থেকে প্রশ্ন কমন পেতে পারেন। সো এখান থেকে এই জিনিসটা পড়বেন। তাহলে এটা আমি হেডিং করেছিলাম প্লুরাল কমন নাউন সম্পর্কে পড়তে হবে নাউন অধ্যায়, এটা গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায় ছিল, পার্ট ছিল। তাহলে নাউন থেকে এটাও পড়বেন যে প্লুরাল কমন নাউন কি এবং সেটা কিভাবে ইউজ করতে হয়। আরেকটা বিষয় বলেছিলাম নাউন অধ্যায় থেকে, সাজেশন তো লিখে নিয়েছেন, প্রথমে লিখছিলাম আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউন থাকে কোথায়, নাউন বসে কোথায়, সেই বিষয়টা। আইডেন্টিফিকেশন অফ নাউন এইটা আপনারা পড়বেন, পাবেন নাউন অধ্যায়ের শেষ পার্টে পাবেন, হ্যাঁ, এক্সপার্ট সায়েন্স ইংলিশ বইতেও পাবেন নাউন অধ্যায়ের শেষ পার্টে। যে এরকম বলা আছে বাক্যের সাবজেক্টের পজিশনে নাউন, অবজেক্টের পজিশনে নাউন, প্রি পজিশনের পরে নাউন, এরকম ভার্বের আগে নাউন, এই যে যে নিয়মগুলো আছে এগুলো আপনারা পড়বেন। তাহলে নাউন অধ্যায় থেকে মোটামুটি সাজেশন কমপ্লিট। আমি যাব হচ্ছে এরপর পরের অধ্যায়ে। পরের অধ্যায় আছে আপনাদের সাথে ডিটারমিনার। ডিটারমিনার এই অধ্যায় থেকে কি পড়বেন? ডিটারমিনার অধ্যায় থেকে যা পড়বেন সাজেশন দিচ্ছি, পড়তে হবে আপনাকে এখান থেকে সবচেয়ে বেশি পড়তে হবে ফিউ এবং লিটিল সংক্রান্ত ব্যবহার, ফিউ এবং লিটিলের ব্যবহার। আরেকটা পড়তে হবে সাম, নো আর হচ্ছে অ্যানি এর ব্যবহার। এই দুইটা জিনিস আপনাকে পড়তে হবে। ডিটারমিনারের ব্যবহার থেকে এই দুইটা জিনিস বেশি পড়তে হবে। সাজেশনটা লিখে রাখবেন। ফিউ এবং লিটিলের ব্যবহার আপনারা অনেকেই পড়েছেন। আমরা জানি ফিউ হচ্ছে নাবোধক সেন্স দেয়, লিটিলও নাবোধক সেন্স দেয়। ফিউ বসে হচ্ছে প্লুরাল নাউনের সামনে, লিটিল বসে আনকাউন্টেবল নাউনের সামনে। এই সংক্রান্ত যে নিয়মগুলো আছে, উদাহরণগুলো আছে, সেগুলো পড়বেন। আমি জাস্ট যাচাই অর্থে আপনাদের সাথে একটা উদাহরণ প্র্যাকটিস করব। I have few oblique little money in my pocket. I have few oblique little money in my pocket. কি হবে आंसर? ঝটপট উত্তর করতে হবে। Question 3. I have few oblique little money in my pocket. কি হতে পারে উত্তর? আচ্ছা, আগের প্রশ্নের উত্তর দিয়েছিলেন সুলতানা রাজিয়া। সবাই শুধু ভালোবাসার রিঅ্যাক্টের মধ্যে আছেন। ক্লাসটা শেয়ার করে আসতে হবে। রিঅ্যাক্টের চেয়ে জরুরি হচ্ছে শেয়ার করেন, কারণ আজকের ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট। কি হবে উত্তর? কোশ্চেন 3। এই যে ফিউ বসবে না লিটিল বসবে, এই রকম ব্যবহারগুলো আপনাকে পরীক্ষার হলে দিবে, তো সেই ব্যবহারটা একটু শিখতে হবে। ডিটারমিনার আমরা তো জানি, ডিটারমিনার হচ্ছে নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। ডিটারমিন হচ্ছে নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। ডিটারমিনার অধ্যায়ে যখন ঢুকবেন আপনারা মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা নিয়ম বেশি পড়বেন, ফিউ এবং লিটিল সংক্রান্ত গুলো এবং সাম, নো, এনি সংক্রান্ত। সো এখানে উত্তরটা হচ্ছে লিটিল। কেন লিটিল?
কারণটা হচ্ছে দেখেন এখানে শূন্যস্থানের পরে আছে কি মানি, আর আমরা জানি হচ্ছে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে হয় হচ্ছে লিটিল। ফিউ ব্যবহার করা যাবে না। ফিউ বসে কোন নাউনের সাথে? প্লুরাল নাউনের সাথে। ক্লিয়ার? তাহলে আমরা এই যে ডিটারমিনার অংশ থেকে এই ব্যবহারটা একটু পড়ে নিব, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মুছে দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন তো? আপনাদের আনসার কই? লিটিল 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 লিটিল, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে। তাহলে এই যে ব্যবহারগুলো দিচ্ছি আমি আশা করি এইগুলো আপনারা পড়ে ফেলবেন। তারপরে সাম, অ্যানি, নো এর ব্যবহার দিছি, সেগুলো একটু পড়বেন ডিটারমিনার থেকে। এই ছিল ডিটারমিনার অধ্যায় নিয়ে সাজেশন। এবার যাব প্রোনাউন অধ্যায়ে। লিখবেন প্রোনাউন অধ্যায় থেকে কি পড়তে হবে। সাজেশন দিচ্ছি কিন্তু পুরো পার্টস অফ স্পিচ অংশের উপরেই সাজেশন হবে আজকে। একটা বেশি পড়বেন হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ডিটেইলস। যাদের কাছে বই আছে বই থেকে সিরিয়ালে দাগায় নিতে পারেন অথবা খাতায় তুলে নিতে পারেন। পার্সোনাল প্রোনাউনের ডিটেইলস পড়বেন। পড়বেন হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউনের ডিটেইলস পড়তে হবে, তবে এখানে সবচেয়ে বেশি যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওয়ান অফ এর ব্যবহার। ওয়ান অফ এর ব্যবহার। তারপরে এখান থেকে পড়বেন হচ্ছে 3 নম্বরে আর কি কি প্রোনাউন পড়া যায়। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করবেন। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করবেন। আর এই কয়েকটা পড়লে অ্যানা প্রোনাউন অধ্যায় থেকে। তারপরে আরেকটা জিনিস পড়তে পারেন 4 নাম্বার, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। যারা আছি শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ ক্লাসে, নাকি? খুব ইম্পর্টেন্ট ক্লাস, কারণ হচ্ছে সাজেশন পাবেন আপনারা। এই সাজেশন অনুযায়ী পড়লে ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন পেয়ে যাবেন। তাহলে প্রোনাউন অধ্যায় থেকে আমাদেরকে পড়তে হবে পার্সোনাল প্রোনাউনের ডিটেইলস, ইনডেফিনিট প্রোনাউনের ডিটেইলস, এখানে পড়বো ওয়ান অফ এর ব্যবহার, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার পড়বো এবং প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট অংশটাও পড়বো। এবার আমি আপনাদেরকে ওয়ান অফ এর ব্যবহারটা একটু দেখাবো, কারণ এইটা আমার একটু দেখানো দরকার। এখান থেকে অনেকভাবে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, তো আমি কোশ্চেন দিচ্ছি, আপনারা সলভ করার চেষ্টা করেন। He is one of my friends who is oblique are present. Who is oblique are present. এখানে অপশন দিয়েছি ইজ হবে না আর হবে, ইজ হবে না আর হবে। ওয়ান অফ এর আরো ব্যবহার আছে, আমি এখানে দুইটা উদাহরণ দিচ্ছি, সলভ করেন আপনারা। কোশ্চেন 5, one of my books is oblique are expert সায়েন্স ইংলিশ। কোনটাতে কি উত্তর হবে? কোশ্চেন 4 and 5 ঝটপট উত্তর করতে হবে। দেখি আপনারা কতটুকু পারছেন। এতদিন তো প্রিপারেশন নিয়েছেন নিজেদের মতো করে, এখন আমার সাথে একটু প্র্যাকটিস করেন। শিরিন শারমি আছেন আমাদের সাথে, শারমিন আক্তার, নাসিমা আছেন, এরপরে হচ্ছে তিনি উত্তর করেছিলেন লিটিল, তাই না? সুমাইয়া আক্তার, শম্পা, রিমা খাতুন, হ্যাঁ 4-5 উত্তর করবেন আপনারা। শিরিন ক্লাস শেয়ার করেছেন? শারমিন, জান্নাতুল, প্রত্যেকেই ক্লাস শেয়ার করবা তোমরা। 4 এবং 5 কি হবে आंसर?
ওকে, জান্নাতুল মাও মৌ বলছেন হচ্ছে 5-এর ইজ, তানভীর বলছেন হচ্ছে 4-এর ইজ, নাসরিন উত্তর করছেন, ফারদিন, রোজা। ওকে, আচ্ছা দেখেন এইবার আমি এটা উত্তর করে দিচ্ছি। প্রথমটার উত্তর হবে হচ্ছে ইজ, দ্বিতীয়টার উত্তর হবে ইজ। প্রসঙ্গ হলো পরীক্ষার হলে যদি কোনোভাবে সরি প্রথমটার উত্তর আমি ভুল করছি, প্রথমটার উত্তর হবে আর, আমি সরি প্রথমটার উত্তর হবে আর, পরেরটা উত্তর হবে ইজ। নিয়মটা হলো ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল থাকলে ভার্ব হয় সিঙ্গুলার, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল থাকলে ভার্ব হয় সিঙ্গুলার, এই জন্য এখানে উত্তর হচ্ছে ইজ। আর এই জায়গাতে নিয়মটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ঠিক পরেই যদি শূন্যস্থান হয়, রিলেটিভ প্রোনাউনের ঠিক পরেই যদি শূন্যস্থান হয়, তাহলে হু এর পূর্ব পদ কে আছে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস অনুযায়ী ভার্ব বসাতে হবে আর, ফ্রেন্ডস অনুযায়ী ভার্ব বসাতে হবে আর। তাহলে এই নিয়মটা আর এই নিয়মটা কিন্তু একটু ডিফারেন্স হয়ে গেল। সো ওয়ান অফ এর বেলায় এই নিয়মটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, বিকজ এটা একটা এক্সেপশনাল বিষয়। আরেকটা বিষয় এখানে মনে রাখবেন, যদি কোনোভাবে এই বাক্যে ওয়ান এর আগে দি কথাটা থাকতো, মানে বলা থাকতো হি ইজ দা ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তখন আবার কিন্তু হু এর পরে উত্তর হতো ইজ, তখন আবার হু এর পরে উত্তর হতো ইজ। এটা মনে থাকবে আপনাদের। যদি ওয়ান এর আগে দি থাকে, যদি ওয়ান এর আগে দি থাকে তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার কি অনুযায়ী, এই ওয়ান অনুযায়ী। আর যদি ওয়ান এর আগে দি না থাকে তাহলে ভার্ব হবে এই ফ্রেন্ডস অনুযায়ী, ফ্রেন্ডস এর সাথে মিল রেখে আর। আশা করি মনে থাকবে। আর এই নিয়মটার বেলায় হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস বা ওয়ান অফ মাই বুকস এরকম যদি থাকে তাহলে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্ব হয় সিঙ্গুলার। এটা সহজ আছে, এটা সবাই পারি, কিন্তু পরীক্ষার হলে এই যে হু দিয়ে ব্যবহার করতে দিবে। তাহলে হু এর ক্ষেত্রে দুইটা হতে পারে, ভার্ব সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। যদি দেখি ওয়ান এর সাথে দি আছে তাহলে ভার্ব সিঙ্গুলার, আর যদি দেখি ওয়ান এর সাথে দি নাই তাহলে এই নাউন অনুযায়ী ভার্ব হবে প্লুরাল। মনে থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই যে প্রোনাউন অধ্যায় থেকে এই দুটো জিনিস শিখে নিলাম। প্রোনাউন অধ্যায় রিলেটিভ প্রোনাউন থেকে প্রশ্ন হবে, এবং আপনাদেরকে বললাম ইনডেফিনিট প্রোনাউন থেকে প্রশ্ন হবে। পার্সোনাল প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, এই জিনিসগুলো আছে না, এগুলো একটু বেশি করে পড়তে হবে। আর প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, এটা আপনারা বুঝেন তো। প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট বলতে আসলে কোনটা বোঝাচ্ছি? ও রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যে হু হোম এর ব্যবহার আছে না, কোথায় হু বসবে কোথায় হুম বসবে, এই ব্যবহারগুলোর কথা বলছি। হু হোম এর একদম সংক্ষিপ্ত একটা নিয়ম হচ্ছে, আপনারা মনে রাখার চেষ্টা করবেন, হু প্লাস ভার্ব। তার মানে ভার্বের আগে শূন্যস্থান দিলে ব্যবহার করবেন হচ্ছে হু, আর হুম কোথায় ব্যবহার করবেন? হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্বের আগে ব্যবহার করবেন হুম। তাহলে হু হুম বসানোর যে নিয়মটা সেটা এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু সাজেশন দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে। পরীক্ষার আগের দিন হলে অন্তত পক্ষে এগুলো দেখে যাবেন, আর কিছু না দেখতে পারলেও। তাহলে রিলেটিভ প্রোনাউন থেকে বেশি পড়বেন হু হুমের ব্যবহার। এরপরে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, এইটা কি? প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট হচ্ছে আমরা বাক্যের শুরুতে যদি কোনো প্রোনাউন বসাই, যেমন ওয়ান বসালাম, ওয়ান, তারপর এখানে লিখলাম হচ্ছে শুড, তারপরে এখানে দেই রেসপেক্ট। এখন এখানে ওয়ান্স হবে না হিজ হবে? দেখতে পাচ্ছেন? এইটা হলো কোশ্চেন, কত নাম্বার গেল? 6 উত্তর করেন, কোশ্চেন 6। এখানে ওয়ান্স হবে না হিজ হবে? আরেকটা প্রশ্ন দিচ্ছি, Question 7. Dogs are eating. Eats oblique they are food. হ্যাঁ, কোশ্চেন 2 তে সরি কোশ্চেন 7 এ কোনটা হবে? ইটস না দেয়ার। আর কোশ্চেন 6 এ ওয়ান্স না হিজ, কোনটা উত্তর করব? আনসার করেন তো দেখি কে কে আছেন আমার সাথে। কোশ্চেন 6 এবং 7 আমি বুঝাচ্ছি প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টের অংশটা। বাহ, আপনার তো আমার আগে উত্তর করে দেন। আচ্ছা, ফারদিন, রোজা, এসকে প্রান্ত রয়, ওয়ান্স, ফাহমিদা, দেয়ার, তারপর বলছেন ওয়ান্স, ওয়ান্স অ্যাপোস্ট্রফি এস নাই, সমস্যা নাই। সেলিন আক্তার, ওয়ান ইজ। সেলিন আক্তার একটু পিছনে পড়ে গেছেন মনে হয়, লাইভটা টেনে দেখতে হবে। ওয়ান্স ইটস, 7 এর ইটস। আচ্ছা, এই যে ব্যবহারগুলো আমি এবার উত্তর করে দিচ্ছি। দেখেন, বাক্যের সাবজেক্ট যদি
প্রাণীবাচক প্লুরাল হয় এবং সেটা ইতর প্রাণী হয়, তাহলে এক কথায় প্লুরাল যদি হয় তাহলে আপনাকে প্লুরালের জন্য পসেসিভ ইউজ করতে হবে দেয়ার। এখন মনে হচ্ছে ভাই কুকুরের জন্য কি দেয়ার হয়? এখানে এই বাংলা মানে কিন্তু মানুষ বোঝাচ্ছে না, দেয়ার বলতে কুকুরগুলো বোঝাচ্ছে। হ্যাঁ, কুকুরগুলো তাদের খাবার তারা খাচ্ছে। যদি সিঙ্গুলার হইতো, ডগ হইতো, তাহলে দিতাম হলো ইটস। এই যে যে সাবজেক্টের সাথে এখানে পসেসিভ প্রোনাউনের একটা এগ্রিমেন্ট হচ্ছে, সাবজেক্টের সাথে মিল রেখে ব্যবহার করা হচ্ছে, এটার নামই হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। তাহলে 7 বুঝে গেছেন। আর 6 হচ্ছে ওয়ান যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়ানের সাথে মিল রেখে ব্যবহার করতে হয় ওয়ান্স, অথবা ওয়ান্স ইউজ করতে হবে, হিজ ইউজ করা যাবে না। ওয়ান যদি একা একা থাকে, ওয়ানের পরে কি এরকম কিছু আছে এভরিওয়ান, নো ওয়ান, কিছু নাই, সরাসরি ওয়ান আছে, তখন পসেসিভ দিতে হবে ওয়ান্স। এই যে সাবজেক্টের সাথে পসেসিভের একটা এগ্রিমেন্ট হলো, এটার নামই হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। মানে সাবজেক্টের সাথে মিল রেখে বাক্যের পরবর্তী কোথায়ও সঠিকভাবে পসেসিভ ব্যবহার করার নামই হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। এই পার্টটা আপনাকে প্রোনাউন থেকে পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু আপনাদের গবেষণা করেই বলছি, কারণ আমার এই জিনিসগুলো গবেষণা করেছি কোথা থেকে আপনারা জানেন? এই যে এই বইটা থেকে গবেষণা করেছি। এই বইটাতে গবেষণা পুরোপুরি ভাবে উঠিয়ে দেওয়া আছে যে কিভাবে কোথা থেকে কয়টা প্রশ্ন হতে পারে। এই জন্য চাইলে আপনারা এইটা যারা পড়েন তারা এগুলো সুবহু এখান থেকে পাবেন, বা যে যেখান থেকে পড়েন নিজেরা এই জিনিসগুলো খুঁজে খুঁজে পড়ে নেবেন। ওকে, আমি যাচ্ছি তাহলে। প্রোনাউন অধ্যায়ের সাজেশন শেষ, প্রোনাউন অধ্যায়ের সাজেশন শেষ। এই কটা পড়বেন প্রোনাউন অধ্যায় থেকে, প্রোনাউন অধ্যায় থেকে এগুলো পড়লেই চলবে। এরপর আমরা দেখব হচ্ছে ভার্ব অধ্যায়। ইংরেজিতে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে যদি প্রয়োজনীয় এক কথায় বলি যে প্রথমেই কোনটা সবচেয়ে বেশি জানা দরকার, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব অধ্যায়টা জানা দরকার। দেখবো এখন আমরা ভার্ব অধ্যায় থেকে কোন জিনিসগুলো পড়বো। আগের প্রশ্নে সুলতানা ভুল করেছিলেন, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন কেন দেওয়ার হলো। হ্যাঁ, এবার আমরা ভার্ব অধ্যায়ের একটা দুর্দান্ত সাজেশন করব। ভার্ব অধ্যায় থেকে যেটি পড়তে হবে, প্রথমেই ফাইনাইট ভার্ব থেকে যা পড়বেন আপনারা, আমি সেগুলো একটু এক নজরে বলছি। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব জাস্ট খালি এটা চিনবেন এইটুকু, এখান থেকে আর বেশি কিছু দরকার নাই। যেটা বেশি পড়তে হবে সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। আমি এটা সব পড়াবো না, কারণ সব পড়াতে গেলে সাজেশন করতে পারবো না। আপনারা এগুলো পারেন আশা করি, অথবা না পারলেও বুঝে পড়বেন। কজেটিভ ভার্ব পড়বেন, এটা ইম্পর্টেন্ট, সেটা গুরুত্ব দিলাম। বেশি করে পড়তে হবে কজেটিভ ভার্ব। তারপর পড়তে হবে মডাল ভার্ব। এখন মডাল ভার্বের মধ্যে আবার কোনগুলো বেশি পড়বেন? মডাল ভার্বের ইউজেস থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, মডাল ভার্বের ইউজেস থেকে অনেক প্রশ্ন আসছে। তো কোনগুলো পড়া দরকার আমি একটু সেগুলো লিখে দিচ্ছি। কোন কোন মডাল ভার্বের ব্যবহার বেশি পড়বেন? কুড, মাইট, মাস্ট, হ্যাড বেটার, নিড, ইউজড টু, নিড, ইউজড টু। আরেকটা পড়তে পারেন would rather, should, enough। মডাল ভার্ব একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে এই মডাল ভার্বগুলোর ইউজেস বেশি পড়বেন, কারণ এই ইউজেস গুলো থেকে কিন্তু বিগত সালে প্রশ্ন আসছে এবং আসার সম্ভাবনা আরো আছে। যেমন কুডের ব্যবহার অতীতকালে কোনো কাজ পারতো এই অর্থে, মাইট অতীত কাছে কোনো কাজ হতো, মাস্টের ব্যবহার কি অবশ্যই কোনো কিছু হয় এই অর্থে, আরো ডিটেইলস আছে। হ্যাড বেটার বরং ভালো অর্থে। হ্যাঁ, এই মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, মডাল ভার্বের পরে কখন আইএনজি বসে, মডাল ভার্বের প্যাসিভ কিভাবে হয়, ইউজ টুর পরে কখন আইএনজি বসে, কখন ভি ওয়ান বসে, এরকম উড রাদারের পরে সরাসরি ভার্ব আসলে কি বসে, অন্যভাবে আসলে কি বসে। এই সুন্দরভাবে এই জিনিসগুলো আপনাকে একটু গুছিয়ে পড়ে ফেলতে হবে, তাহলে পরীক্ষার জন্য ভার্ব অধ্যায় থেকে ফাইনাইট ভার্বের এই অংশটা বেশি পড়তে হবে। এবার দেখাবো ভার্বের পরবর্তী পাত অর্থাৎ নন ফাইনাইট। নন ফাইনাইটে কি পড়বেন? লেখা হয়েছে, লেখা হলে কিন্তু আমি মুছে দিব, লেখা হলে মুছে দিয়ে তারপর আবার নন ফাইনাইট ভার্ব অংশ লিখবো। মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে লিখবো নন ফাইনাইট অংশে কি পড়বেন। নন ফাইনাইট ভার্ব অংশে যেটা পড়তে হবে, নন ফাইনাইট ভার্ব অংশে পড়তে হবে জিরান্ড,
and infinitive নন ফাইনাইট ভার্বের অংশে পড়তে হবে জিরান্ড এবং ইনফিনিটিভের অংশটা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পড়বেন সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য। জিরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য, জিরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য পড়বেন। এখানে এইটা আপনারা যে পাবেন, বিশেষ করে যদি ক্লিয়ারলি পড়তে চান, এই জিরান্ড এন্ড পার্টিসিপলের পার্থক্যটা পাবেন হচ্ছে 54 পেজে। আপনাদের যে বইটা দেখালাম না সায়েন্স ইংলিশ, ওই বইয়ের 54 পেজে পাবেন। জিরান্ড পার্টিসিপল থেকে কিন্তু প্রায় বছরই প্রশ্ন থাকে, এটা বিসিএস সহ অন্যান্য পরীক্ষাতে যেমন থাকে আপনাদের নার্সিং পরীক্ষাতেও কিন্তু এখান থেকে কোশ্চেন থাকবে। সো জিরান্ডের অংশটা বেশি পড়বেন নন ফাইনাইট ভার্ব থেকে। কি পড়বেন জিরান্ড থেকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখি কোন পণ্ডিত আমার সাথে উত্তর করে। এটা কত নাম্বার উত্তর হবে আমি জানি না, মনে নাই, দিলাম 9 নাম্বার। যাই হোক, কোশ্চেন এখানে দে এখানে উত্তর করবেন এরকম, দে এনজয় playing oblique to play ফুটবল। কোনটা হবে আনসার? কোশ্চেন 9 সলভ করেন। কোশ্চেন 10, কোশ্চেন 9 এর পরে কোশ্চেন 10। কোশ্চেন 10 সলভ করতে পারি। I am considering not going oblique to go. I am considering not going oblique to go there. গোয়িং হবে না টু গো হবে, আর প্রথমটাতে প্লে না প্লেইং না টু প্লে। আচ্ছা, এই বিষয়টা আপনাকে এখান থেকে একটু পড়তে হবে, উত্তর করতে হবে। 9-10 দেখি কে উত্তর করছেন। বাহ, সুন্দর। সেলিনা প্লেইং, নাসরিন প্লেইং, টু প্লে তানভীর, তারপর হচ্ছে সিনথিয়া, শরীফা, কই দ্রুত কমেন্ট করতে হবে উত্তর। শাকিলা প্লেইং, তারপর হচ্ছে পরন্ত বিকেল শেয়ার করছেন ক্লাস টু গো, অ্যাঞ্জেল বৃষ্টি, তারপর হচ্ছে মুন্নি। অনেকেই ক্লাস দেখতে পাচ্ছেন, আমি খুব সুন্দর দ্রুত উত্তর করছেন। তারপর হচ্ছে শিরিন, গো প্লেইং, টু গো প্লেইং। আচ্ছা, এখানে কোনটা উত্তর হবে, গোয়িং না টু গো? প্লেইং, গোয়িং। আচ্ছা বেশ, আপনাদের তো হেভি স্পিড আছে, আপনারা তো অবশ্যই পরীক্ষা ভালো করবেন আশা করছি। যদি এই গতি ধরে রাখতে পারেন শেষ পর্যন্ত টিকবেন। জানেন এই বছরের যে অবস্থা, সবার মূল কাজ হবে হচ্ছে ধৈর্য ধরে থাকা। যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে টিকতে পারবে তারাই কিন্তু আসলে সফল হবেন, এটা মাথায় রাখবেন। আর আমি যে সাজেশনগুলো করলাম বা করব, এগুলো পরীক্ষার আগ পর্যন্ত ভালোভাবে এইগুলো বেশি দেখবেন। যাচ্ছে এবার 9 নম্বরে এই যে এনজয় একটা ভার্ব আছে না, এই ভার্বটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সো এই ধরনের ভার্বগুলোর পরে যে নতুন ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। সো এরকম একটা গল্প আছে বাংলাদেশের ছাত্র রাজনীতি নামে, ওই গল্পের মধ্যে মিনিমাম 30টা ওয়ার্ড আছে, ওই 30টা ওয়ার্ড আপনাকে মুখস্থ করতে হবে। যেমন এনজয়ের পরে আইএনজি হয়, কনসিডারের পরে আইএনজি হয়, রিমেম্বারের পরে আইএনজি হয়, কমপ্লিটের পরে আইএনজি হয়, ফিনিশের পরে আইএনজি হয়, স্টপের পরে আইএনজি হয়। যেমন স্টপ রাইটিং, বলি না স্টপ রাইটিং। তার মানে যে ভার্বগুলোর পরে আইএনজি যুক্ত নতুন ভার্ব হয়, এই ভার্বগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এটাই হচ্ছে জিরান্ড অধ্যায়ের মূল কথা বোঝাতে চাচ্ছি। তাহলে জিরান্ড যখন পড়বেন এই ভার্বগুলো বেশি পড়বেন। এই গল্পটা আপনারা পাবেন এক্সপার্ট সায়েন্স ইংলিশ বইতেও, পেজ নাম্বার 52-তে পাবেন। পরেরটা, তাহলে এখানে এনজয় আছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি। পরেরটা, এখানে কনসিডার আছে। এখন অনেকে ভয় পাচ্ছেন যে ভাই কনসিডারিং আইএনজি যোগ করা আছে, তাহলে কি আরেকটা আইএনজি হবে? হ্যাঁ, আরেকটা আইএনজি হবে, দুইটাই আইএনজি হবে। কারণ এখানে নিয়মটা হচ্ছে কনসিডার ভার্বের পরে নতুন যে ভার্ব আসবে সেটাও কি হবে? আইএনজি যুক্ত হবে। কনসিডারের পরে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না। আর এইখানে নট আসছে কি করতে জানেন? নট আসছে হচ্ছে এই জিরানটাকে জাস্ট নেগেটিভ করার জন্য। কোন জিরানকে যদি নেগেটিভ করতে হয় সেখানে জাস্ট সামনে শুধু একটা কি আনতে হয়? নট আনতে হয়, আর কিছু না।
বুঝতে পেরেছি? তাহলে আমরা এই অংশ থেকে যেটা পড়বো, যে সমস্ত ভার্বের পর নতুন ভার্ব আসলে জিরান্ড হয় ওই ভার্বগুলো মুখস্থ করব। আমি মুখে অনেকগুলো বলে দিয়েছি, এরকম আরো যতগুলো আছে আপনারা পড়বেন। এক নজর আমি বলে দিচ্ছি, যেমন কমপ্লিট, এনজয়, অ্যাভয়েড, ডিনাই, হ্যাঁ, রিমেম্বার, সাজেশন, তারপরে মিস, আন্ডারস্ট্যান্ড, ফিনিশ, কুইট, স্টপ, সাজেস্ট, সাজেশন, এই যে গুলো আছে, এই শব্দগুলো কোনটার ক্ষেত্রে আইএনজি যোগ হয় সেগুলো আপনাকে পড়ে ফেলতে হবে। আবার কোনটার ক্ষেত্রে ইনফিনিটিভ হয় সেই শব্দগুলো মুখস্থ করতে হবে। এই অধ্যায় থেকে এইটুকু পড়বেন। এইটা হচ্ছে এখানকার সাজেশন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। বাহ, অনেকেই সুন্দর কি বলবো, অনেক উত্তর দিয়েছেন, অনেক। আপনাদের অ্যাক্টিভিটি দেখে খুব ভালো লাগছে। তাহলে ভার্ব অধ্যায়ের সাজেশন কমপ্লিট। ভার্ব অধ্যায় থেকে এইটুকু পড়বেন আপনারা। আর ভার্ব অধ্যায় থেকে লাস্টে আরেকটা পড়তে পারেন যে বাক্যে কোথায় কোথায় ফাইনাইট ভার্ব পাওয়া যায়, কোথায় কোথায় নন ফাইনাইট ভার্ব পাওয়া যায়, অর্থাৎ ভার্বের আইডেন্টিফিকেশনটাও চাইলে দেখতে পারেন, না চাইলে দরকার নাই। এবার দেখবো আমরা ভার্ব অধ্যায়ের পরে কি অংশ থেকে পড়া যায়। এবার একটা মরণপণ টপিক, যে টপিকটা সবারই বিরক্ত মাথায়, সেখান থেকে একটু সাজেশন করব, যদিও কষ্ট হবে করতে, তারপরেও। অধ্যায়টার নাম হচ্ছে গ্রুপ ভার্ব। মাথায় পেইন উঠে যায় না গ্রুপ ভার্ব করতে গেলে? এখন জাস্ট আপনাদেরকে কয়েকটা সাজেশন দিব, এই কয়টা গ্রুপ ভার্ব আপনারা পড়বেন। সাজেশনমূলক ক্লাস, আমি আপনাকে সাজেশনটা করে দিচ্ছি। অ্যাক্ট, ব্লো, ব্রেক, এগুলো আপনারা একটু লিখে নেন কি কি পড়বেন। অ্যাক্ট পড়বেন, অ্যাক্ট দ্বারা যেগুলো গ্রুপ ভার্ব আছে, হ্যাঁ। ব্লো পড়বেন, ব্রেক পড়বেন, অ্যাক্ট, ব্লো, ব্রেক। কল, ক্যারি, কার্ট। গ্রুপ ভার্ব পড়তে কার কাছে ভালো লাগে একটু লিখেন তো, আর কার কাছে খারাপ লাগে তাও লিখেন। কার কাছে কেমন লাগে গ্রুপ ভার্ব পড়তে? কল, ক্যারি। ডাই, ডাইটা পড়বেন। ডাই, ডাই থেকে কিন্তু প্রায় প্রশ্ন হয়, হ্যাঁ, ডাই পড়বেন। গেট, গো, গেট, গো। গিভ, গেট, গো, গিভ। লুক, মেক, পাস, লুক, মেক, পাস। পুট, রান, সেট, পুট, রান, সেট। লাস্ট আরেকটা দেব, টেক। ব্যাস। গ্রুপ ভার্ব কিন্তু অনেক আছে, এত করে মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে মনে রাখতে পারবেন না। সো ভূতের ব্যাঘাত দেওয়ার দরকার নাই। আমার সাজেস্ট হলো এই কটা পড়বো, কপালে যদি থাকে এমনি পাবো, নসিবে থাকলে, আর না হলে নাই। সো এই কটা একটু ভালো করে পড়বেন। এই সাজেশন গুলো একবারে এখান থেকে আবার কতগুলো পড়বেন, কতগুলো বাদ দিবেন, মোটা মোটা বই পড়ার দরকার নাই। সায়েন্স ইংলিশে যেগুলো দেওয়া আছে অল্প স্বল্প করে, ওই সায়েন্স ইংলিশের ওই কটাই পড়েন। বিশ্বাস রাখেন ভাইয়ের উপরে, কমন পাবেন। এটা হচ্ছে আসল কথা, কারণ আমি গবেষণা করে দেখেছি যে এগুলো থেকে আপনাদের প্রচুর টাচ করে, কারণ আপনাদের জন্য যেগুলো দরকার। তাহলে কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই 17টা গ্রুপ ভার্ব পড়বেন। তারপরেও আপনি আপনার যদি আরো গুরুত্ব দিতে বলেন তাহলে আমি স্টার দিয়ে দিচ্ছি, সেগুলো আরো বেশি পড়বেন। ডাই পড়বেন, পুট পড়বেন, ব্রেক পড়বেন, ক্যারি পড়বেন, কাট পড়বেন, পাস পড়বেন, লুক পড়বেন, গো পড়বেন। এই কটা আরো বেশি ইম্পর্টেন্ট। 3 6 8টা, মানে একদমই যারা না পারবেন তারা এই 8টা পড়বেন। আর যারা মানে মিস্টেক করতে চান না তারা সবগুলোই পড়েন, কারণ আমি এমনিতেই কমাই দিছি। হ্যাঁ, ঠিক আছে। গ্রুপ ভার্ব সম্পর্কে সাজেশন। ওকে, গ্রুপ ভার্ব ভালো লাগে না, আহা, ভালো লাগে না, তারপরে পড়তে হবে। তাহলে গ্রুপ ভার্ব সম্পর্কে আপনাদের বোঝানো শেষ। এখন গ্রুপ ভার্বটা আপনারা কিভাবে মনে রাখতে পারেন আমি সে সম্পর্কে একটু সাজেশন করে যাচ্ছি, যে গ্রুপ ভার্ব মনে রাখার উপায়টা কি। গ্রুপ ভার্ব মনে রাখার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে যে বাক্যগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে, সেই বাক্যগুলো শূন্যস্থান সহ মুখস্থ করতে হবে। আর খাতায় নিজে নিজে এরকম চর্চা করতে হবে। কিরকম চর্চা? ধরেন আপনার মাঝখানে লিখলেন হচ্ছে অ্যাক্ট, অ্যাক্ট লিখে এবার আপনি বসালেন অ্যাক্ট অন মানে কি, অ্যাক্ট বাই মানে কি, হ্যাঁ, আর এরকম অ্যাক্টের সাথে কি কি প্রিপোজিশন বসে, অ্যাক্ট ইন আছে কিনা, অ্যাক্ট ফর আছে কিনা, এরকম আপনি যে কোনো একটা শব্দ মাঝখানে বসিয়ে চারপাশের শব্দগুলো বসালেন, বসিয়ে তারপর আপনি নিজে নিজে সবসময় কম্পেয়ার করবেন। এরকম বক্স বানাবেন, বানিয়ে নিজে নিজে চিন্তা করবেন। এখানে অ্যাক্ট বানালেন একই পেজে, এখানে অ্যাক্ট দিয়ে বানালেন, এখানে বানালেন পুট দিয়ে, পুটের সাথে অফ আছে, পুটের সাথে অন আছে, পুটের সাথে বাই আছে, এরকম করে আপনি আরেকটা চাকা আঁকালেন।
এই চাকাগুলো আঁকায় বসে থেকে থেকে নিজে নিজে মাথার মধ্যে কেস ঘটাতে হবে যে কোনটা কি কম্পেয়ার করবেন, তখন দেখবেন কিছুটা হলেও বেশি মনে থাকবে। এটা একটা সাজেশন দিলাম, আরো অনেক সাজেশন লেখা আছে গ্রুপ ভার্ব অংশে, বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তাহলে গ্রুপ ভার্ব পড়বেন এই কয়েকটা, গ্রুপ ভার্ব সম্পর্কে সাজেশন কমপ্লিট। হ্যাঁ, যাদের এলোমেলো বেজে যায় তাদেরকে আবার বলছি সমজাতীয় কিছু গ্রুপ ভার্ব আছে যেগুলোর মিনিং একই রকম, সেগুলো সাজানো আছে, সেগুলো আপনারা আগে বেশি করে পড়বেন। আচ্ছা, মোটামুটি হ্যাঁ অনেকগুলো অধ্যায় সাজেশন দিলাম। এবার দেখবো হচ্ছে অ্যাডজেটিভ অধ্যায় থেকে কি পড়বেন। অ্যাডজেটিভ আপনারা একটু কমেন্ট করেন তো ক্লাসটা কতক্ষণ টানা যাবে, মানে আর কতক্ষণ থাকতে চান, তাহলে আমি সাজেশনটা কোনভাবে কমপ্লিট করব সেটা দেখবো। আমার 1 ঘন্টা সময় চেয়েছিলাম, আর 15 মিনিট কিন্তু আছে এখনো। অ্যাডজেটিভ থেকে কি পড়বেন সেটা দেখছি, লিখবেন। যারা সাজেশনটা তুলে নিচ্ছেন তারা লিখবেন অ্যাডজেটিভ থেকে কি পড়বেন। অ্যাডজেটিভ থেকে পড়বেন হচ্ছে অর্ডার অফ অ্যাডজেটিভ। আমি লিখছি, আপনারা লিখেন এবং কেউ কেউ ক্লাসটা একটু শেয়ার করে আসেন। আমাদের ভিউয়ার্স আরো দরকার, কারণ আমাদের সবাইকে এগুলো জানাতে হবে যে কি কি পড়তে হবে। হ্যাঁ, অর্ডার অফ অ্যাডজেটিভ, হাইফেনেটেড অ্যাডজেটিভ, হাইফেনেটেড অ্যাডজেটিভ, আরেকটা পড়বেন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেটিভ। ব্যাস, এই কটা জিনিস আপনাকে অ্যাডজেটিভ অধ্যায় থেকে পড়তে হবে, আর কিছু না। এই টপিকগুলো আপনি পাবেন অ্যাডজেটিভ অধ্যায়ের মধ্যে ঢুকলেই দেখবেন যে অ্যাডজেটিভ অধ্যায় এগুলো বলা আছে। অ্যাডজেটিভ অধ্যায় এগুলো যাদের কাছে বই আছে সায়েন্স ইংলিশ, তারা পাবেন হচ্ছে এগুলো 93 পেজে, 93 পেজে পাবেন। আমি একটু মুখে বলে দিচ্ছি অ্যাডজেটিভের সিকোয়েন্সটা থেকে আসলে কি পড়তে হবে, বা একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন আপনাকে যদি বলা হয়, ইংরেজিতে বললাম একটি 10 টাকা নোট, একটি 10 টাকার নোট। সাউন্ড কমান, কেউ গান শুনছেন? একটি 10 টাকার নোট, সাউন্ড কমাতে হবে। আলামিন, ক্লাসের সময় গান টান বাজাবেন না। একটি 10 টাকার নোট, বলেন এটাকে যদি আমরা ইংরেজি করে লিখি তাহলে আমাকে কি লিখতে হবে? লিখতে হবে এরকম, এ 10 টাকা নোট। বলেন এখানে ভুল কোথায়? এই যে একটা শেপ সাজালাম, এখানে ভুলটা কোথায় হতে পারে বলতে হবে সবাইকে। প্রবলেম নাই স্যার, আপনি পড়ান, আছি। হাইপেনেটিভ বুঝলাম না, বুঝলাম কম। ওকে, হাইপেনেটিভ বোঝাচ্ছি দাঁড়া। এখানে দেখেন আমি যে উদাহরণটা দিয়েছি, এই উদাহরণের মধ্যে এখানে নোটসের সাথে এস যোগ হবে না। আমি একসাথে কিন্তু সংক্ষেপে পড়িয়েও দিচ্ছি আপনাদেরকে, এত সংক্ষেপে কেউ আপনাকে বুঝাইতেও পারবে না, পড়াইতেও পারবে না, আমি দুইটাই করে দিচ্ছি। এখানে এটা হচ্ছে ডিটারমিনার। অর্ডার অফ অ্যাডজেটিভের নিয়মটা হচ্ছে ডিএমএইচ, আগে ডিটারমিনার, পরে মডিফায়ার, পরে হেডওয়ার্ড। হেডওয়ার্ডের আরেক নাম হচ্ছে নাউন। সো এখানে দেখেন এই উদাহরণটাতে নাউন হচ্ছে নোট, হেডওয়ার্ড বসবে সবার শেষে, মানে নাউন বসবে শেষে, মাঝখানে ডিটারমিনার। এখানে যা আছে এই দুইটা হচ্ছে ডিটারমিনার। আর প্রথমে যেটা ডিটারমিনার, সরি মডিফায়ার মাঝখানের গুলো, আর প্রথমে যেটা এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? সংখ্যা। তাহলে ডিটারমিনার, মডিফায়ার এবং হেডওয়ার্ড। ডিটারমিনার, মডিফায়ার এবং হেডওয়ার্ড। এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে মডিফায়ার, এটা হচ্ছে হেডওয়ার্ড। সো এই যে মডিফায়ার যদি একাধিক হয় তাহলে মাঝখানে আপনি হাইফেন দিবেন। যদি হাইফেন দিতে পারেন তাহলে এই হাইফেন দেওয়া অংশের নাম হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেটিভ। আর যদি হাইফেন না দেন তাহলে জেনারেল মডিফায়ার বা জেনারেল অ্যাডজেটিভ, এটুকুই, এখানে কোনো পার্থক্য নাই। আর অর্ডার বলতে বোঝাচ্ছে কি, আমাকে আগে দিতে হবে সংখ্যাবাচক শব্দ, পরে দিতে হবে অন্যান্য মডিফায়ার গুলো, তারপরে দিতে হবে হচ্ছে নাউন। এই নোটের সংখ্যাকে 1, নোটের সংখ্যা কত? 1। কয়টা নোট? একটা নোট, এই জন্য সামনে দিছি এ। যদি দুইটা নোট হতো তাহলে এখানে দিতাম 2, তখন এখানে হতো নোটস। বুঝতে পারছি? বাংলায় বলছি কি, একটি 10 টাকার নোট। নোট কয়টা? একটা। সেটা কিসের নোট? 10 টাকার নোট। ওটা তো জাস্ট খালি পরিচয় হচ্ছে 10 টাকা। আর নোটের সংখ্যা কয়টা? নোটের সংখ্যা একটা। এই যে নাউনের সংখ্যাবাচক শব্দ যদি থাকে এবং আরো অন্যান্য মডিফায়ার থাকে, তাহলে সাজানোর নিয়ম হচ্ছে আগে দিতে হবে সংখ্যা, তারপর দিতে হবে মডিফায়ার এবং লাস্টে দিতে হবে নাউন। এটার নামই হচ্ছে অর্ডার অফ অ্যাডজেটিভ। আর এই অর্ডারের মধ্যে একাধিক মডিফায়ার থাকলে মাঝখানে হাইফেন দিলে, একাধিক মডিফায়ারের মাঝখানে হাইফেন দিলে এটার নাম হচ্ছে হাইফেনেটিভ অ্যাডজেটিভ।
ক্লিয়ার? এই অ্যাডজেক্টিভ অংশ থেকে আপনাকে এটুকু পড়তে হবে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, কেউ যদি না বুঝে থাকেন প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম। আমি কিন্তু আপনাদেরকে আজকে একটা বলেছি দুর্দান্ত একটা ক্লাস উপহার দিব, যেটা আপনাদের সবার জন্য খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, অ্যাডজেক্টিভ থেকে আশা করি সাজেশন ক্লিয়ার। আরেকটা ছিল আইডেন্টিফিকেশন, মানে অ্যাডজেক্টিভ কোথায় বসে সেটা আপনারা জানেন, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, প্রিপজিশনের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হয়। সো এই যে নিয়মগুলো আছে এগুলো আপনারা অ্যাডজেক্টিভ অধ্যায়ে আইডেন্টিফিকেশন অংশে পাবেন, সেখান থেকে পড়ে নেবেন। এরপর দেখবো আমরা অ্যাডভার্ব অধ্যায় থেকে কি পড়তে হবে। অ্যাডভার্ব আমরা কিন্তু আজকে আছি কিসের উপরে বলেন? সাজেশন অন পার্টস অফ স্পিচ। ক্লাস শেয়ার করে দিবেন, কেমন লাগতেছে ক্লাস জানাতে হবে। অ্যাডভার্ব অধ্যায় থেকে যেটা পড়তে হবে সাজেশনটা একটু দিচ্ছি। অ্যাডভার্ব অধ্যায়ের মধ্যেও অর্ডার আছে, অর্ডার অফ অ্যাডভার্ব, এটা পড়তে হবে 1 নম্বর। তারপরে পড়তে হবে হচ্ছে 2 নম্বরে আপনাকে পড়তে হবে একটা বিশেষ ব্যবহার পাবেন যেখান থেকে প্রশ্ন বারবারই হয়, আমি কিন্তু সাজেশন দিচ্ছি। লেট, হার্ড এবং ফাস্ট এর ব্যবহার, এই তিনটার ব্যবহার, লেট, হার্ড, ফাস্ট এই তিনটার ব্যবহার করবেন। 3 নম্বরে যেটা পড়তে হবে অ্যাডভার্ব থেকে টু ডট ডট টু এর ব্যবহার, অথবা সো ডট ডট দ্যাট এর ব্যবহার। টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট, এটার ব্যবহারটা একটু পড়তে হবে। তারপরে আলামিস টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট। এরপরে পড়বেন হচ্ছে এনাফ এর ব্যবহার। তারপরে যেটা পড়তে হবে অ্যাডভার্ব থেকে পজিশন অফ অ্যাডভার্ব। পজিশন অফ অ্যাডভার্ব তুলে দিবেন তাড়াতাড়ি। এই 5টা বিষয় পড়বেন অ্যাডভার্ব থেকে। তাহলে অ্যাডভার্ব থেকে আমাদেরকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে অর্ডার অফ অ্যাডভার্ব। আমি সংক্ষেপে বলে দিচ্ছি অর্ডার অফ অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। এই যে 3 ধরনের অ্যাডভার্ব আছে এগুলো সিরিয়ালে বসাতে হবে, ম্যানার, প্লেস, টাইম। আশা করি আপনারা এগুলো শিখেছেন। প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর অ্যাডভার্ব অফ প্লেস, তারপর অ্যাডভার্ব অফ টাইম, সিরিয়ালে বসাতে হয়। তারপর হচ্ছে লেট, হার্ড, ফাস্ট এই 3টার ব্যবহার শিখবেন। আপনারা দেওয়া আছে এই 3টার ব্যবহার কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। লেট, হার্ড, ফাস্ট এর ব্যবহার পাবেন হচ্ছে সায়েন্স ইংলিশের 101 নম্বর পেজে, সায়েন্স ইংলিশ বইতে 101 নম্বর পেজে পাবেন, অথবা আপনি যে কোনো জায়গা থেকে কালেকশন করে পড়ে ফেলবেন। তারপর হচ্ছে টু ডট ডট টু এর ব্যবহার, মানে টু দিলে লাস্টে টু দিতে হয়, সো দিলে লাস্টে দ্যাট দিতে হয়। মানে এই যে সমন্বয় সাধনযুক্ত যে 2টা ব্যবহার, এই 2টা আপনারা পাবেন, পড়ে ফেলবেন। এনাফের ব্যবহার, তারপর পজিশন অফ অ্যাডভার্ব, মানে একটা বাক্যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে এই সমস্ত বিষয়গুলো আপনাকে কভার করতে হবে। এবার একটা প্রশ্ন দেই, উত্তর করবেন। আমি প্রশ্ন করছি, আনসার করার চেষ্টা করেন। কোশ্চেন এটা দিলাম 11 নম্বর, কত নম্বর হয়েছে আমার খেয়াল নাই, যাই হোক দিচ্ছি। কোশ্চেন 11, এখানে একটা উদাহরণ দিচ্ছি, সলভ করেন। He came lately, oblique late, কোনটা হবে? He came lately, oblique late, he came lately, oblique late। কোশ্চেন 11 সলভ করেন। তারপর দিচ্ছি কোশ্চেন 12। কোশ্চেন 12তে সলভ করবেন হচ্ছে he works hard না hardly, he works hard না hardly। কোশ্চেন 11, 12 দেখি কে কে দ্রুত উত্তর দিতে পারেন। কোশ্চেন 11, 12 দ্রুত কমেন্ট করেন। আমি অ্যাডভার্বের সাজেশনে আছি। আজকে ক্লাস হয়তো আর 10-15 মিনিট হবে, পুরো পার্টস অফ স্পিচের একটা ওভারঅল সাজেশন পেলেন, এটা আপনার জন্য অনেক হেল্পফুল হলো। ধন্যবাদ কাকে বলেন? মির্জা নার্সিং কলেজকে, কারণ মির্জা নার্সিং কলেজের আয়োজনে এত সুন্দর একটা ক্লাস উপহার পেলেন। আরো সহযোগিতা ছিলেন নেফ্রন নার্সিং কোচিং, আর আমি তো আছি আপনাদের সাথে এক্সপার্ট আলিম স্যার, কষ্ট করে আপনাদের জন্য বিষয়গুলো উপহার দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ 11, 12 দেখি কে কি উত্তর করলেন। হ্যাঁ অনেকে উত্তর দিয়েছেন, আপনাদের উত্তরগুলো আমি দেখছি। আচ্ছা আমি ঠিক আছে, আপনাদের উত্তর করতে থাকেন, আমি একটু ব্যাখ্যাটা দেই, শুনে নেন, দেখেন কার কার হলো না। ঠিক আছে, এই বাক্যে কে হচ্ছে একটা মেইন ভার্ব,
কেম হচ্ছে একটা মেইন ভার্ব, কেম একটা মেইন ভার্ব। মেইন ভার্বের পরে বসাতে হয় কি বলেন? অ্যাডভার্ব। মেইন ভার্বের পরে বসাতে হয় কি বলেন? অ্যাডভার্ব। মেইন ভার্বের পরে অ্যাডভার্ব দিব। এখন প্রশ্ন হচ্ছে লেটলি ও অ্যাডভার্ব, লেট ও অ্যাডভার্ব দিব কোনটা? নিয়মটা হচ্ছে সে দেরিতে আসলো, সে দেরিতে আসলো, দেরিতে অর্থে আমাকে ইউজ করতে হবে লেট। আর এই লেটলি মানে হচ্ছে সম্প্রতি, লেটলি মানে হচ্ছে সম্প্রতি। তো এই জন্য আমরা এখানে মেইন ভার্বের সাথে মিল রেখে অর্থগত দিক থেকে ইউজ করবো লেট। ক্লিয়ার? আর সম্প্রতি বা টাইম বোঝাতে হলে সেখানে আবার লেটলি হইতো। পরেরটা হি ওয়ার্কস হার্ড না হার্ডলি, দেখেন এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব। এখন এই দুটার মধ্যে কোনটা উত্তর? খেয়াল করেন, এই হার্ড মানে কঠোর ভাবে, কঠোর ভাবে। হি ওয়ার্কস হার্ড মানে কি সে কঠোর ভাবে পরিশ্রম করে। আর এই হার্ডলি মানে হইল কদাচিৎ, এই হার্ডলি মানে কদাচিৎ। তার মানে এটা যদি দেন তাহলে মিনিংটা দিবেন সে কাজ করে না বললেই চলে, আর এটার মিনিং দিচ্ছে সে কঠোরভাবে কাজ করে। আর নিয়ম হলো এই হার্ডলি বসাতে হয় মেইন ভার্বের আগে, সো এটা পজিশনগত ভাবেই ঠিক নাই। দেখেন দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে, অনেকেই কিন্তু উত্তর করে দিয়েছেন হার্ডলি, আসলে এটা উত্তর হবে কি হার্ড। হি ওয়ার্কস হার্ড, হার্ড নিজেই কিন্তু অ্যাডভার্ব, মনে থাকবে হার্ড নিজেই অ্যাডভার্ব। সো এই জন্য আমি আপনাদেরকে বলছি লেট হার্ড ফার্স্টের একটা সুন্দর বিস্তারিত নিয়ম আলোচনা আছে, সেটা বই থেকে পড়ে ফেলবেন। বোঝাতে পেরেছি? আশা করি অ্যাডভার্বের সম্পর্কে মোটামুটি যেটুকু দরকার ছিল বুঝে গেলেন। এছাড়াও পড়বেন এনাফের ব্যবহার, এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে পরে নাউন বসে। হ্যাঁ, এনাফের ক্ষেত্রে একটা সূত্র আছে এ ই এন, সংক্ষেপে মনে রাখবেন এ ই এন, এটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এনাফের আগে বসাতে হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এনাফের পরে বসাতে হয় নাউন। এই সূত্রটা মনে রাখবেন, এনাফের আগে অ্যাডজেক্টিভ, এনাফের পরে নাউন, এনাফের আগে অ্যাডজেক্টিভ পরে নাউন। যেমন আমরা যদি বলি এনাফ বিউটিফুল, এনাফ বিউটিফুল, এনাফ বিউটিফুল, আগে এনাফ পরে বিউটিফুল, বিউটিফুল কি অ্যাডজেক্টিভ। তাহলে এই ব্যবহারটা কি ভুল হলো না সঠিক হলো? ভুল হলো। আমাদেরকে এখানে ঠিক করে লিখতে হবে বিউটিফুল এনাফ, বিউটিফুল এনাফ, বিউটিফুল এনাফ। কারণ কি আমরা বলছি এনাফের আগে বসে অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, এই জন্য এনাফের আগে দিতে হবে অ্যাডজেক্টিভ। সো এইভাবে এনাফের সাথে অ্যাডজেক্টিভ ব্যবহার করলে আগে দিতে হবে, এনাফের সাথে নাউন ব্যবহার করলে এনাফের পরে দিতে হবে। যদি বলে আমার যথেষ্ট বই আছে, তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ এনাফ বুকস, বুকস নাউন, এজন্য এনাফের পরে চলে গেল আই হ্যাভ এনাফ বুকস। বুঝাতে পেরেছি? সো এইভাবে আপনারা এনাফের ব্যবহারটা করবেন। আর অ্যাডভার্বের পজিশন এটা বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, আপনারা এটাও পড়ে ফেলবেন, বইতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে অ্যাডভার্ব সম্পর্কে মোটামুটি যা সাজেশন দিলাম এগুলো কভার করার চেষ্টা করবেন। আবার ইনফর্মটা দিও। আচ্ছা, এতক্ষণ পুরো ক্লাসে কে কে আছেন আমাকে একটু মন্তব্য করেন। ভালো লাগতেছে কি ক্লাস? আর একটু আগাবো ইনশাআল্লাহ। একটা জিনিস ভালো লাগছে, আপনারা চ্যালেঞ্জ দিয়ে পুরোটাই ছিলেন, কেউ কিন্তু জাননি। অ্যাডভার্ব শেষ করলাম। যদি ক্লাস টাইম আচ্ছা চলে আসি, আমরা অ্যাডভার্ব সম্পর্কে শিখলাম, অ্যাডভার্ব পুরোটা যা যা পড়বো বলছি। এখন দেখবো হচ্ছে অ্যাডভার্বের পরে প্রিপজিশন সম্পর্কে সাজেশন। প্রিপজিশন আরেকটা প্যারার অধ্যায়, প্রিপজিশন, এটা সলভ করবো আমরা। লাগবে প্রিপজিশন। এবার প্রিপজিশন অধ্যায়টা ভালো পারেন এরকম কে কে আছে বলেন তো? প্রিপজিশন ভালো পারেন? প্রিপজিশন থেকে কি পড়বো সেটা একটু দাগায় নেবেন, খুব ইম্পর্টেন্ট। প্রিপজিশন থেকে আপনাদেরকে প্রথমে আমি যে যে প্রিপজিশনগুলো একটু বেশি পড়তে হবে, এট এর ব্যবহার করবেন, ইন এর ব্যবহার করবেন, সিন্স এর ব্যবহার করবেন, ফর এর ব্যবহার করবেন, বাট এর ব্যবহার করবেন, এমং এর ব্যবহার করবেন, বিটুইন এর ব্যবহার করবেন। আমি প্রিপজিশন অধ্যায় কিন্তু অনেক প্রিপজিশন আছে, আমি সব আলাদা জিনিস আপনার পড়ার দরকার নাই, আমি বলতে চাচ্ছি যেগুলো লাগবে ঠিক সেইগুলো থেকে পড়বেন।
আচ্ছা, এরপরে এই কটা জিনিসই সবচেয়ে বেশি প্রয়োজন। তারপরে আছে ওভার পড়বেন, আরেকটা হচ্ছে অন পড়বেন, আর দিব না, এই কটাই পড়বেন। প্রিপোজিশন অনেক আছে, এত করে শেষ করতে পারবেন না, আমি শুধু প্রিপোজিশন নিয়ে কথা বলছি। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওটা কিন্তু মুখস্থ অধ্যায়, ওটাতে 350 মতো বা 400 মতো ওয়ার্ড আছে আর টেবিল আকারে, এক্সপার্ট সায়েন্স ইংলিশ বইতে যেটার কথা বললাম, এই যে এই বইটাতে যেটা পড়েন যারা, হ্যাঁ, এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশটা ভালো করে পড়বেন। আর প্রিপোজিশন আপনি যেখান থেকে পড়েন পড়তে পারেন, সমস্যা নাই। প্রিপোজিশন কি কি পড়বো? অ্যাট, ইন, সিন্স, ফর, বাট, অ্যামং, বিটুইন, ওভার, অন, এই কটা প্রিপোজিশনের একদম পারফেক্ট একটা ইউজ আপনি পড়বেন। আমি এবার উদাহরণ দিচ্ছি, দেখি কে সলভ করতে পারেন, কে আগে সলভ করতে পারেন। কোশ্চেন 13 নাম্বার দিলাম, নাম্বার মনে নেই আমার। কোশ্চেন 13 আনসার করবেন। I have been working dash half hours। এখানে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে। I have been working dash half hours, সরি হাফ আওয়ার্স, এখানে একটু কষ্ট করেন, 1.5 hours, 1.5, হ্যাঁ, আপনি যদি এটাকে এভাবে লেখা যায় না, আপনারা বুঝতে পারবেন না, 1 এইভাবে দিলাম, 130 hours। হ্যাঁ, এরপর আরেকটা উদাহরণ সলভ করেন। কোশ্চেন 14, জাস্ট শূন্যস্থানে আমি অপশন দিচ্ছি আপনাদেরকে, বাক্য দিচ্ছি না। ফর হবে না, সিন্স হবে, এটা বসাবেন, ফর না সিন্স। জানুয়ারি, দুইটা উত্তর করেন, কোশ্চেন 13 এবং 14। এই অ্যাট, সিন্স, অ্যাট, সিন, অ্যাঞ্জেল মিষ্টি, তারপর হচ্ছে শিখা, স্মার্ট জয়, সেলিনা আক্তার তিথি, দোলা সরকার, শিরিন। এই ক্লাস শেয়ার করেন নাই কে বলেন তো, এখানে ক্লাস শেয়ার করতে হবে। আরেকটা জিনিস আপনারা একটু কমেন্ট করেন তো, কে কোন শাখা থেকে ক্লাস দেখছেন আমাদের সারা বাংলাদেশে, কে কোন শাখার স্টুডেন্ট। ক্লাস চলছে আয়োজনে মির্জা নার্সিং কলেজের পক্ষ থেকে, আয়োজনে ছিলেন নার্সিং কোচিং নেফ্রন, আর আমি আছি আপনাদের সাথে এক্সপার্ট আলিম স্যার। সিন্স উত্তর করেছেন, সিন্স রাজশাহী থেকে সিন্স। আচ্ছা, ওকে, এইটা যে সিন্স, এটা 100% ক্লিয়ার। আর এইখানেও কি হবে, সিন্স না ফর হবে, ফর। কেন ফর হবে বলেন? আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করে আসছি, ফর 130 hours, মানে 1.5 ঘন্টা যাবত। সো এই যে এখানে ইউজ করলাম ফর আর এখানে ইউজ করলাম সিন্স, এগুলো কিন্তু প্রিপোজিশন। এগুলো কি প্রিপোজিশন। মনে রাখবেন, সিন্স ফর কিন্তু কখনো কখনো কনজাংশনও হতে পারে, যখন এদের পরে কি থাকে, ক্লজ থাকে। আর এদের পরে যখনই ওয়ার্ড বা ফ্রেজ আছে তখন হচ্ছে এগুলো আসলে প্রিপোজিশনের ন্যায় কাজ করে। তাহলে প্রিপোজিশন অধ্যায় থেকে আপনারা সবচেয়ে বেশি পড়বেন কোনটার ব্যবহার, সিন্সের ব্যবহার, ফরের ব্যবহার, অ্যাটের ব্যবহার, ইনের ব্যবহার, আর লাগবে না, এগুলো একটু বেশি পড়বেন। আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি, সমাধানের চেষ্টা করবেন। কারো প্রশ্ন থাকলে কমেন্ট করেন, সমস্যা নাই, আমি পড়ছি কিন্তু আপনাদের কমেন্ট। পরের কোশ্চেন 15 উদাহরণ সলভ করলাম। যদি বলি চায়না, মানে চীনা আর কি, যাই হোক, বানান কিভাবে হবে? আচ্ছা, এভাবে আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, উদাহরণটা একটু সলভ করার চেষ্টা করেন। The people of our country উদাহরণটা একটু চেঞ্জ করে দেই, আপনাদের একটু সহজ উদাহরণ দিই, ভয় পাবেন, আবার ভয় পাওয়ার দরকার নাই। Between two or
3 countries, between 2 or 3 countries, এখানে 2 হবে না 3 হবে এটা আমরা সবাই জানি। One is better and the other dot dot। এখানে between এর পরে আমরা কোনটা ইউজ করব, 2 না 3? এটা আমরা সবাই কিন্তু জানি। between এর পরে কোনটা ইউজ করব, 2 না 3? এটা আমরা জানি সবাই, 2 উত্তর করছি। ঠিক আছে, এবার সলভ করেন আরেকটা প্রশ্ন। প্রিপজিশন থেকে কোনগুলো পড়বেন আমি কিন্তু সেগুলো সব বলে দিয়েছি। বিডি মানে বাংলাদেশ বোঝালাম, ঠিক আছে? বাংলাদেশ লাইস বিটুইন অবলিক অ্যামং, বাংলাদেশ লাইস বিটুইন অবলিক অ্যামং ইন্ডিয়া তারপর হচ্ছে মিয়ানমার অ্যান্ড বে অফ বেঙ্গল। এখানে বিটুইন হবে না এমন হবে, এটা কোশ্চেন নাম্বার 16। উত্তর করেন দেখি কারা কারা উত্তর করতে পারছেন। এই মুহূর্তে 55 জন আসছি, সবাই কিন্তু উত্তর করা চাই। এমন নেফ্রম কোচিং থেকে আছেন সেলিন আক্তার তিথি, অনেক ধন্যবাদ পুরো ক্লাসে থাকার জন্য। আমরা কিন্তু পার্টস অফ স্পিচের উপরে পুরোটাই সাজেশন করেছি, আর একটা অধ্যায় বাকি আছে, ওটাও সাজেশন করব। ফারদিন রোজা, তারপর হচ্ছে আর কে উত্তর করতেছেন দেখি তো। রাজিফা, এবার সবার উত্তর পড়বো, যান। রাজিফা, শারমিন পারভিন এমং, আয়েশা সিদ্দিকা এমং এমং এমং, তারপর হচ্ছে মেহরুন, জান্নাতুল মাওয়া মৌ, মিষ্টি, মিসকাত রিমা খাতুন, শরীফা এমং, তারপর হচ্ছেন আখি, তানবীর, শিখা, সেলিনা, অ্যাঞ্জেল, সাবরিন, নাসরিন। বাহ, সুন্দর। সবাই শেষে কমেন্ট করেন কারা কারা ক্লাসে ছিলেন, কমেন্ট একটা মাস্ট, নাহলে কিন্তু আপনাকে হাজিরা পাবে না। আলমাস স্যার কিন্তু খুব বকা দেবে। মুন্নি খাতুন, অভিমানী বালিকা এমন এমন। আচ্ছা দেখেন এই প্রশ্নটা কোশ্চেন 16, যারা এমন উত্তর করেছেন ভুল হয়েছে। এখন কি করার আছে বলেন, কিছু করার নাই। আসলে এইটা বিটুইন হবে, আমি জাস্ট একটা এক্সেপশনাল ইউজেস দিলাম। সাধারণ ইউজেস গুলো আপনারা পাবেন, এক্সেপশনাল ইউজেস গুলো পাবেন সায়েন্স ইংলিশ বইতে পড়বেন, এক্সপার্ট সায়েন্স ইংলিশ বইটা পড়ার চেষ্টা করবেন। খেয়াল করেন নিয়মটা হচ্ছে, যদি কোনো দেশ একাধিক দেশ বা স্থানের সাথে কম্পেয়ার করে তাদের মাঝামাঝি অবস্থান বোঝায়, তখন এই যে দেশ, জোট, সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠান একাধিক হলেও এদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ব্যতিক্রম হিসাবে বিটুইন। এখানে এমং ব্যবহার করা যাবে না। বিটুইন আর এমং এর আমরা যেটা ছোটবেলায় পড়ছি সেটা হচ্ছে ভাগাভাগি বোঝানোর ক্ষেত্রে। যদি দুইজনের মধ্যে ভাগ করে তাহলে আমরা বলছি বিটুইন। দুইজনের মধ্যে ভাগ করলে, অনেকের মধ্যে ভাগ করলে, ধরেন এক ঝুড়ি আম আপনি অনেকের মধ্যে ভাগাভাগি করে দিলেন, 10 জনের মধ্যে, 10টা দেশের মধ্যে, তখন কিন্তু এই ভাগাভাগি বোঝাতে এমন। কিন্তু এখানে ভাগাভাগি বোঝাচ্ছে না, জাস্ট এখানে একটা সেন্স দিচ্ছে যে বাংলাদেশের অবস্থানটা কোথায়, 4 পাশে বা 3 পাশে এই আছে, বাংলাদেশ আছে মাঝখানে। সো এইরকম ক্ষেত্রে এখানে 2 এর অধিক থাকলেও এখানে ইউজ করতে হবে বিটুইন। মনে থাকবে আশা করছি, আশা করি বিষয়টা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এটা একটা এক্সেপশনাল ইউজেস ছিল, না হলেও সমস্যা না, ইনশাল্লাহ সামনে পারবেন। তাহলে প্রিপজিশন অধ্যায় থেকে মোটামুটি যা সাজেশন দিলাম এইগুলো আপনারা পড়বেন। জোট বা সম্পর্ক বোঝাতে সেখানে এমন না বসে কি বসবে, বিটুইন বসবে। বারবার বলছি ব্যতিক্রম কিন্তু এটা, বিটুইন বসবে। এই ছিল প্রিপজিশন নিয়ে সাজেশন। এবার যাব পার্টস অফ স্পিচের লাস্ট সাজেশন, যেখান থেকে প্রশ্ন হতে পারে কনজাংশন অধ্যায়ের। এটা দিয়ে মোটামুটি আজকের ক্লাস শেষ হবে। চ্যালেঞ্জে অনেকেই জিতে গেছেন, মানে পুরো ক্লাস ছিলেন। কনজাংশন নিয়ে সাজেশন, এখান থেকে কি পড়বেন লিখতে থাকেন, কি পড়া যায় এখান থেকে। এখান থেকে পড়বেন হচ্ছে 1 নম্বর টপিক পড়বেন কোরিলেটিভস, 2 নম্বর টপিক পড়বেন হচ্ছে প্যারালেলিজম, 3 নম্বর টপিক পড়বেন হচ্ছে এখান থেকে ইউজ অফ কনজাংশনস, কোরিলেটিভস, প্যারালেলিজম, ইউজ অফ কনজাংশন, এই কটা জিনিস আপনাকে একটু পড়তে হবে।
ইউজ অফ কনজাংশন বলতে আমি কি বোঝাচ্ছি সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখানে একটু ছকে দিয়ে দিচ্ছি। কনজাংশনের ব্যবহার এবং কোন কোন কনজাংশনের ব্যবহার আপনাকে পড়তে হবে। ওকে, ইউজ অফ কনজাংশন এখান থেকে যেগুলো পড়বেন, অ্যাজ ইফ এর ব্যবহার করবেন, অ্যাজ দো এর ব্যবহার করবেন, সিন্স এর ব্যবহার করবেন, হোয়াইল এর ব্যবহার করবেন, হোয়েন এর ব্যবহার করবেন, আর করবেন হচ্ছে টিল আনটিল এর ব্যবহার, টিল বানানে ডাবল এল, আনটিল বানানে একটা এল, টিল আনটিল এর ব্যবহার করবেন। আর এই কটা পড়লেই হবে। আর একটা জিনিস পড়তে পারেন এখান থেকে, সেটা হচ্ছে লেস্ট এর ব্যবহার করবেন, লেস্ট। আচ্ছা, একজন বলেছেন একটু ধারণা দেন স্যার, উত্তর করতে সহায়তা করবেন। অবশ্যই। এখন এই যে আমি আপনাদেরকে কনজাংশন অধ্যায় থেকে সাজেশন তুললাম, কি অধ্যায় পড়বেন? কোরিলেটিভস, প্যারালেলিজম, ইউজ অফ কনজাংশন। এগুলোর আমি সংক্ষিপ্ত ধারণাটা দিয়ে দিচ্ছি কি পড়তে হবে এখান থেকে। ধারণা কিন্তু আমি উদাহরণের মধ্যে প্রবেশ করে দিই, একসাথে সব কাজ। কোরিলেটিভ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে কোরিলেটিভ বলতে বোঝায় এরকম যে আপনি জোড়া কনজাংশন ইউজ করতে হয়। যেমন সো ডট ডট ম্যাচিং করে কি ব্যবহার করতে হয়? দ্যাট। তারপরে আইদারের সাথে আমরা ব্যবহার করি কি? ডট ডট অর, এরকম ইউজ করি না? তারপর হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো। এই যে একটা কনজাংশনের সাথে আরেকটা কনজাংশন জোড়া হয়ে ব্যবহার করা হয়, অর্থাৎ এদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, কেউ একলা একলা বসে না, জোড়া হয়ে বসে। এই জোড়া ব্যবহার করাটার নামই হচ্ছে কোরিলেটিভস। মনে থাকবে? তাহলে এই পার্টটা আপনারা যেখানে পাবেন কনজাংশন অধ্যায়ে, সেখান থেকে পড়ে ফেলবেন। কোরিলেটিভস মানে আইদারের সাথে অর, নিদারের সাথে নট, নট অনলির সাথে বাট অলসো, এটা। আর প্যারালেলিজম কি? প্যারালেলিজম হচ্ছে সমান্তরালের নিয়ম। সমান্তরাল, সমান্তরাল আবার কি? সমান্তরাল হচ্ছে এই জোড়া কনজাংশন গুলোর ক্ষেত্রে বেশ কিছু কনজাংশন আছে, আপনি যদি এখানে নাউন ইউজ করেন, এখানেও আপনাকে নাউন ইউজ করতে হবে, এখানে ভার্ব ব্যবহার করলে এখানেও ভার্ব ব্যবহার করতে হবে, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করলে এখানেও অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এই যে যে বেশ কিছু সমজাতীয় কনজাংশনের উভয় পাশে একই জিনিস বসাতে হয়, এই ব্যবহারটার নাম হচ্ছে প্যারালেলিজম। এগুলো আপনারা পড়বেন, প্যারালেলিজম অংশটাও পড়ে ফেলতে হবে। আর থাকলো কি? ইউজ অফ কনজাংশন। আমি উদাহরণ দিচ্ছি, একটু পরে দিব। ইউজ অফ কনজাংশনের মধ্যে আমি বলেছি অ্যাজ ইফ, অ্যাজ দো এর ব্যবহার করবেন। অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরে পাস্ট ইনডেফিনিট হয়। আগে যদি প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে পাস্ট পারফেক্ট হয়। এই যে যে টেন্সের সাথে এর একটা ইউজেস আছে, এটার সাথে একটা অধ্যায় আছে। আপনার যদি সবচেয়ে ভালো হয় যদি এই অধ্যায়টা পড়তে পারেন। অধ্যায়টার নাম হচ্ছে টেন্স উইথ কনজাংশন। লিখে নেন, টেন্স উইথ কনজাংশন। এই অধ্যায়টা আর এই অধ্যায়টা একই কথা, কিন্তু এই অধ্যায়টা আলাদা করে দেওয়া আছে, পড়তে পারলে ভালো। সমস্যা নাই, আপনি ইউজ অফ কনজাংশন পড়লেই হবে, এইগুলোর ব্যবহার পাবেন বইয়ের মধ্যে। এখন আমি ওভারঅল এখান থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। কনজাংশন অধ্যায় থেকে আপনারা এই জিনিসগুলো পড়লেই হবে, এর বেশি কিছু লাগবে না। আচ্ছা, আপনাদের কারো কোনো মন্তব্য থাকলে জানাবেন। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, ওকে ভাইয়া। আমি এটা মুছে দিয়ে এবার উদাহরণ দিচ্ছি, দেখি আপনারা কে কে সলভ করতে পারেন। একটা উদাহরণ দিই। এটা কত নম্বর কোশ্চেন হচ্ছে আমার মনে থাকছে না কেন, 16 নম্বর ধরলাম। আনসার করবেন নম্বরিং দিয়ে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম বললাম, I would prefer ড্যাশ দিলাম এখানে। হ্যাঁ, I would prefer শূন্যস্থান দিলাম। এবার দেখেন অপশনের প্রশ্নগুলো কি কি আসবে। Drinking to eating, option A. Option B, drink to eat. Option C, to drink from to eat. Option 4,
ড্রিঙ্কিং টু ইট। 4টা অপশন দিছি। এটা মনে করেন আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, আর কোনো প্রশ্ন করব না। এই প্রশ্নটিতে যে এতক্ষণ যারা ক্লাস দেখছেন সবাই উত্তর করবেন, লাস্টে ওভারঅলি বিদায় নিব। কিন্তু এই প্রশ্নের উত্তরটা আপনাকে করতে হবে, তারপর আলোচনা করে শেষ করব। সো কে কে উত্তর করছেন একটু দেখতে চাই, খুব দ্রুত উত্তর করবেন। ও আগেরটা কোশ্চেন 16 ছিল তাই তো, তাহলে এটা তো কোশ্চেন 16 দেওয়া যায় না, আমি এটা পাল্টে দিচ্ছি, সমস্যা নেই, কোশ্চেন 17 মনে করেন। হ্যাঁ আনসার করেন, একজন করলেই হয়েছে, আমি বুঝতে পারবো। লাস্ট প্রশ্ন কেউ বলছেন হচ্ছে 16 সি, 16 বি, 16 সি বি, সি বি, পরন্ত বিকেল, সুলতানা, শায়খা, আলামিন, ফরিদা, শরীফা, দোলা, রিমা। বাহ সুন্দর, আনসার করেন। 16 বা 17 একই কথা। তারপর হচ্ছে মেহরুন, মোসাম্মদ শারমিন, আয়েশা সিদ্দিকা, জান্নাতুল মৌ, সেলিনা আক্তার, নাসরিন খাতুন, তারপর আছেন কে ত্রিসন্ধ্যা, শরীফা ইসলাম, সবাইকে পড়বো, লাস্ট প্রশ্ন কিন্তু। আচ্ছা তারপর হচ্ছে তানভীর, ড্রিঙ্কিং টু ইট। তারপর হচ্ছে মেহরুন নেসা, সুবর্ণ, ড্রিঙ্কিং টু ইটিং। মুন্নি বলছেন হচ্ছে 17 বি উত্তর, ড্রিঙ্ক টু ইট। শিরিন বলছেন হচ্ছে 17 সি। তারপর হচ্ছে শফিন উদ্দিন, নাইস। ওকে, হোসনে আরা, স্মার্ট বয়, স্মার্ট জয়। আচ্ছা বাহ, আপনারা ভেরি অ্যাক্টিভ, কিন্তু উত্তরটা কিন্তু অনেকেরই হচ্ছে না, না হলেও সমস্যা নাই, চেষ্টা তো চালাচ্ছেন। তারপরে আছেন কে উত্তর করেছেন, তারপর হচ্ছে রুমানা ইসলাম, স্মার্ট, ফাতেমা, ফারদিন, ফরসা, ড্রিঙ্কিং টু ইট, ঠিক আছে। সাবরিন, সুলতানা। হ্যাঁ যারা একদম উত্তর করতে পারলেন না তারা একটু রিয়াক্ট দিয়ে সাথে থাকেন, ক্লাস তো শেয়ার করেছেন আশা করছি। আচ্ছা আপনারা উত্তর করতে থাকেন, সমস্যা নাই, আমার একটু ক্যামেরাটা চেঞ্জ হলেই হবে। উত্তর করেন, কে কি উত্তর করছেন, সমস্যা নাই দেখি। তারপরে শারমিন পারভিন, ফাহমিদা তিথি, রাহিমণি, এস এম জান্নাতুল মাওয়া, সুমাইয়া আক্তার, সাবরিন সুলতান রেমো, সুমাইয়া আক্তার শম্পা। আচ্ছা আরো অনেকে উত্তর করেছেন। 17 সি এই সেই, ঠিক আছে ওকে। আর সবাই সুন্দরভাবে যে উত্তর করলেন আমি খুশি হয়েছি। এবার উত্তরের সপক্ষে বিপক্ষে ব্যাখ্যাগুলো দিচ্ছি, খেয়াল করেন, ব্যাখ্যাটা একটু দেখেন। খেয়াল করি এখানে আই উড প্রেফার, প্রেফার শব্দের পরে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে জিরান্ট। প্রথমে এটা আপনাকে শিখতে হবে, প্রেফারের পরে ব্যবহার করতে হবে নতুন ভার্বের সাথে কি জিরান্ট। এটা যদি বুঝি তাহলে আপনি অনেকটাই বুঝতে পারবেন, একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে প্রেফার ডট 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 টু হয়, প্রেফারের সাথে ডট ডট টু হয়, এটা হচ্ছে প্যারালেলিজম। আর প্রেফারের পরে যদি জিরান্ট হয় তাহলে টু এর পরেও জিরান্ট হবে, কারণ আমরা প্যারালেলিজমের নিয়ম কি, টু এর আগে যা বসে টু এর পরেও তা বসে। আর প্রেফারের সাথে টু বসবে, এটার নাম হচ্ছে কোরিলেটিভ, সম্বন্ধ সূচক অব্যয়। ওই যে কোরিলেটিভ বসালাম, প্রেফারের সাথে টু বসে, তাহলে প্রেফারের সাথে টু দিতে হবে, তাহলে টু যুক্ত গুলো উত্তর, সি আগেই বাদ, কারণ এখানে ফর্ম আছে। আবার প্রেফারের পরে বসে জিরান্ট, তাহলে প্রেফারের পরে আপনি যদি জিরান্ট বসান তাহলে টু এর পরেও হবে জিরান্ট, কারণ প্যারালেলিজম তাই বলে। তাহলে উত্তর আসলে কোনটা, 1 নম্বর। ডি নাম্বারে ড্রিঙ্কিং ছিল, কিন্তু এখানে ড্রিঙ্কিং থাকলেও এখানে ইট আছে, ইট হবে হবে না, এই জন্য এটা আসলে ভুল। ড্রিঙ্কিংও হতে হবে, ইটিংও হতে হবে। সো আলটিমেটলি উত্তরটা হচ্ছে 1 নম্বর। তাহলে একটা প্রশ্ন কিন্তু অনেক দিক থেকে আপনাকে জটলা পাকিয়ে দিতে পারে। একদিকে যেমন প্রেফারের সাথে ইউজ করতে হবে টু, আরেকদিকে প্রেফারের পরে বসাতে হয় জিরান্ট, এই জন্য প্রেফারের পরে জিরান্ট সাপোর্ট করতে হবে। এখানে কিন্তু প্যারালাল চিন্তা করলে টু এর আগে ড্রিঙ্কও আছে, পরে ইট আছে, এখানেও V1 এখানেও V1, কিন্তু এটা নিলাম না কেন, কারণ নিয়ম হচ্ছে প্রেফারের পরে দিতে হবে জিরান্ট। সো জিরান্ট দিয়ে উত্তর আছে একটাই, সেটা হচ্ছে এ নাম্বার। তাহলে আশা করি অনেকেই উত্তরটা সঠিক করেছেন, অনেকেই ভুল করেছেন, তাতে সমস্যা নাই। আয়েশা সিদ্দিকা, বুঝতে পারছি না, কি বুঝতে পারছেন না আপনি? ভুল হয়েছে, কার কার সঠিক হয়েছে এবার বলেন, এবার উত্তর দেন, কার কার সঠিক হয়েছে, কার কার ভুল হয়েছে, উত্তর দেন। জি স্যার ঠিক বুঝতে পারছি, গুড, বুঝতে পারার জন্য ধন্যবাদ। তাহলে যে কোনো প্রশ্নকে আপনাকে অনেক দিক থেকে ঘুরিয়ে দিতে পারে। এই সবগুলো বিষয় যদি আপনি কমপ্লিটলি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনারা যারা আমার সাথে আছেন উদাত্ত আহ্বান জানাবো, সায়েন্স ইংলিশ বইটা থেকে আমি আপনাদেরকে পুরো সাজেশন করেছি, এটা যেমন সাথে রাখবেন। একইভাবে আপনারা আজকের ক্লাসের আয়োজক যারা ছিলেন, আয়োজনে ছিলেন মির্জা নার্সিং কলেজ, তাকে ধন্যবাদ দিবেন। সবাই মির্জা নার্সিং কলেজকে ধন্যবাদ দেন, একটা হাততালি দেন, হাততালি মানে হচ্ছে কমেন্ট করে জানান মির্জা নার্সিং কলেজকে ধন্যবাদ। একই সাথে নেফ্রন নার্সিং কলেজ, নার্সিং যে কোচিং সেন্টার, নেফ্রন নার্সিং কোচিং সেন্টার, আলমাস ভাইকেও ধন্যবাদ।
সব মিলিয়ে আমি আমার নিজেকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস শেষ করতে চাই। ক্লাস শেষ করার আগে আমি জাস্ট একটু জিস্ট আকারে আপনাদেরকে বলতে চাই যে আজকে কি কি বিষয়ে আমরা সাজেশন করলাম। আজকে সাজেশন করলাম হচ্ছে পার্টস অফ স্পিচের যে কটা অধ্যায় ছিল সেগুলো নিয়ে সাজেশন করছি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, গ্রুপ ভার্ব, ডিটারমিনার, এই অধ্যায়গুলো যে একটা প্যাকড সাজেশন পেলেন, এই সাজেশন অনুযায়ী পড়াশোনা শেষ করবেন ইনশাআল্লাহ। আমরা ক্লাস 1 এটা শেষ করলাম। ক্লাস 2 যেদিন হবে সবাই উপস্থিত থাকবেন, সেই দিন আমরা পরবর্তী আরেক অংশের সাজেশন নিয়ে হাজির হব। এই ক্লাসগুলো দেখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন দেখে ক্লাসটি শেষ করতে চাই। কারো কোনো প্রশ্ন? স্যার হাজিরা খাতা, থ্যাঙ্কস স্যার, হয়েছে, থ্যাঙ্কস অল, ধন্যবাদ সবাইকে, আমিও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস স্যার, ওকে, থ্যাঙ্কস। আপনারা কে কোথা থেকে ক্লাস দেখেছিলেন সেটা তো কমেন্ট করেছিলেন, এটা কিন্তু আপনাদের চেকিং হবে যে হাজিরা আছেন কিনা। পরন্ত বেঙ্গল, লাভ দিস, বাহ, এত বড় বড় লাভ অক্ষর লেখা। লস্ট অফ ভ্যালুয়েবল এনার্জি, লাভ, লস্ট অফ ভ্যালুয়েবল এনার্জি। আচ্ছা আলমাস ভাইয়া, মেনি মেনি থ্যাঙ্কস। সাবরিন সুলতানা, থ্যাঙ্কস স্যার, আপনাকে ধন্যবাদ সুলতানা। পুরো ক্লাসটা আপনারা যে চ্যালেঞ্জ দিয়ে এতক্ষণ ছিলেন, এটা আমি আসলে খুবই খুশি হয়েছি যে আপনারা ক্লাসটা করতে এনজয় করেছেন। তারপরে হচ্ছে থ্যাংক ইউ স্যার, কে দিয়েছেন? সাবিন উদ্দিন, নাইস, আপনাকে এই প্রথম পড়লাম। রেশমি পড়েছি আপনাকে, তানভীর পড়েছি, থ্যাঙ্কস স্যার। আচ্ছা জিএম জান্নাতুল মাওয়া, গ্রেট জব, থ্যাঙ্কস। রোমানা ইসলাম জুই, পরন্ত বিকেল, বিকেল আর দিয়ে একবার করে দেন, এখন অনেকক্ষণ দিয়েছেন, আমি আর থাকতে চাচ্ছি না। ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া রাখেন। আর কারো কোনো প্রশ্নই দেখতে পাচ্ছি, সবাইকে ওভারঅলি ধন্যবাদ এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।